ট্রেড উইল ডিকটেট এভরিথিং, এবং ওনারা বলছেন যে ইন্টারন্যাশনাল ট্রেডটা যদি বাড়ানো সম্ভব হয়, গ্লোবাল ইকোনমিকে যদি একসাথে নিয়ে আসা হয়, যেটা আমাদের গ্লোবালাইজেশনের কনসেপ্ট, তখন দেখা যাবে ওয়ার্ল্ডটা শান্তি প্রেফার করবে। মানে আমি যে কোনো মূল্যে আমি জাস্ট নাম্বারস আর ভলিউমস বাড়ানোর চেষ্টা করতেছি অ্যান্ড ইনভেস্টমেন্ট পাওয়ার চেষ্টা করতেছি, এবং আমরা ভুলে যেতেছি যে ইনভেস্টারের টাকা আমার টাকা না। কোইন্সিডেন্টলি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, ওর একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, রাইট। সো গাড়িটাও ঠিক করাচ্ছে না। কেন ঠিক করাচ্ছে না? বলে ঠিক করায় কি লাভ, তেলের দাম যা বাড়ছে, আমার তো বেতন চলে যাবে আর কি, রাইট, অনেক বেতন চলে যাবে, থাক। Assalamu alaikum, Zahid bhai. Good to have you. I'm very excited because you are the first person consultant who works on the area of finance, economics, macro and micro level. So যেটা নিয়ে আমরা আজকে অনেক কথা বলবো, দেশের ইকোনমির কি অবস্থা অ্যান্ড ওভারঅল বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম, এগুলোর সাথে আপনি খুব হেভিলি ইনভলভড। সো সেই জায়গাটায় তো জাহিদ ভাই একটা ছোটো ইন্ট্রোডাকশন যদি দিই, জাহিদ ভাই ইজ ওয়ান অফ দ্য co-founder of one of the most prominent consulting firm of Bangladesh, LightCastle Partners, and LightCastle Partners is doing a phenomenal job in last more than 5 years. And আমি আপনাদের অনেকজন পার্টনারের সাথে, ইফদাদ ভাই, সাইফ ভাইয়ের সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়েছে, ইনক্লুডিং ইউ, অ্যান্ড অল অফ ইউ গাইজ আর ডুইং সাম ফেনোমেনাল জব আর কি। তো সেইখানে আপনার সো জাহিদ ভাইয়ের সাথে আমরা বেসিক্যালি ফার্স্ট যেখানে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিতে একটা কি বলবো, একটা সেন্সিটিভ টাইম যাচ্ছে ওভারঅল। তো এইখানে পাবলিক ফ্রাস্ট্রেশন আছে প্রচুর পরিমাণে, যেহেতু দাম বেড়ে গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটা একটা গ্লোবাল রিয়ালিটি, দাম বেড়ে গেছে। জার্মানি বা আপনার ইউরোপের বেশিরভাগ কান্ট্রি ইজ 10% ইনফ্লেশন, সো প্রাইস হাই হয়ে গেছে পৃথিবীর অনেকগুলো দেশে। তো সেইখানে আমাদের ইকোনমি নিয়ে অনেকের আছে যে একদম দেশ ব্যাংক্রাফ্ট হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, আবার অনেকে কিছু হোপফুল কথা বলতেছে। সো আপনি তো বাইরের ইনভেস্টরদের কীভাবে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে, এসএমইদের সাথে, বড় পার্টনারদের সাথে, গভর্নমেন্টের সাথে পলিসি লেভেলে নানাভাবে আপনি ইনভলভড, এবং আপনাদের যে রিসার্চ ওয়ার্কগুলা সেগুলো আপনাদের ওয়েবসাইটে ইজ ভেরি ইনসাইটফুল, যে কেউ চেক করতে পারে। LightCastle পার্টনার্সকে আমি লিঙ্ক দিয়ে দিব অডিয়েন্সের জন্য, ইউ ক্যান চেক দেয়ার ওয়েবসাইট অ্যান্ড দে আর ডুইং সাম ফেনোমেনাল ইনসাইটফুল পেপার্স এবং রিসার্চ, যেটা আমি জানি না আরও কোনো এই ধরনের কনসাল্টিং ফার্ম করছে কিনা বাংলাদেশে, বাট দে আর ডুইং সামথিং রিয়েলি গুড। সো দেশের আসলে ইকোনমির কী অবস্থা? ইয়াহিয়া ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। ইকোনমির অবস্থাটা আসলে যদি ডিরেক্টলি বলতে হয়, ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, উই আর নট ডুইং ওয়েল। শুধু আমাদের জন্য না, গ্লোবালি আপনি যে কোনো দেশেই যান, আইদার আপনি দেখবেন যে হাই ইনফ্লেশন, রিসেশন হচ্ছে, স্টার্টিং ফ্রম দ্য ইউএস টু ইউ টু আ লট অফ ডেভেলপিং কান্ট্রিজ, ইন্ডিয়াতে দেখতে পারেন, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ। সো আমি কম্পারেটিভ অ্যানালিসিসে যাব না, আমি ডিরেক্টলি একটু ফিগার আউট করতে চাই যে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে গ্লোবাল রিজনের কারণে কিছু ডমিনো এফেক্ট হচ্ছে বাংলাদেশে। স্পেসিফিক্যালি আপনি যেটা রাইটলি পয়েন্ট আউট করলেন যে কমোডিটি মার্কেটে একটা ম্যাসিভ শিফট হয়েছে। এক নম্বর যদি বলি সেটা হচ্ছে গিয়ে অয়েল মার্কেট, অয়েল গ্যাস যদি বলি, এটার ডেফিনেটলি ইউক্রেন রাশিয়ার ওয়ারের একটা ইম্প্যাক্ট আছে। গ্যাসের ক্ষেত্রে যদি বলি, এলএনজির ক্ষেত্রে যদি বলি, যে রাশিয়া ইউরোপকে, ইউকে একটা প্রিডমিনেন্টলি গ্যাস সাপ্লাই দিত, ওয়ারের কারণে যেটা হয়েছে, যদিও গ্যাস ইম্পোর্টের উপর কোনো ধরনের স্যাংশন আসেনি, বাট রাশিয়া অ্যাজ আ প্রিএমটিভ অ্যাকশন গ্যাস সাপ্লাই ওদের থ্রু দ্য নর্থ স্ট্রিম পাইপলাইন এটা বন্ধ করে কমিয়ে দিয়েছে সিগনিফিকেন্টলি, যা নর্মালি দেয় তার 40% দিচ্ছে। ইটস সর্ট অফ লাইক আ টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি ফ্রম রাশিয়া। সো অ্যাজ আ রেজাল্ট যেটা হয়েছে যে এটা গ্লোবাল মার্কেটে একটা আপহিভাল ক্রিয়েট করেছে, পার্টিকুলারলি কাতার, যার থেকে রাসগ্যাস থেকে আমরা ইম্পোর্ট করি, সিগনিফিকেন্টলি ইউএই থেকে করা হয়। সো ওনাদের কাছে আসলে ইউরোপিয়ানরা এসে আসলে মার্কেটের প্রাইসও বেড়ে গিয়েছে, এবং ওনাদের যেহেতু হায়ার প্রাইসেস হয়েছে, ওনারা বেসিক্যালি ইউ থেকে মেজর পারচেসগুলো হয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট আমরা এক নম্বর সাপ্লাই পাচ্ছি না, এবং প্রাইসেস হ্যাভ গন আপ বাই 8 to 9 times, যেটা ইভেন 1-1.5 বছর আগেও ছিল। এবং দিস হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট আমাদের জন্য এই কারণে যে আমাদের বেশিরভাগ পাওয়ার প্ল্যান্টস যেগুলো আছে, অলমোস্ট 60 to 65% পাওয়ার প্ল্যান্টস হচ্ছে সিসিজিটি বেস, উইচ ইজ গ্যাস দিয়ে আমরা চালাই। এবং ওইটা বেড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্টের এন্ড থেকে ওইটা পারচেস করছেন, এবং অনেক সাবসিডি দিতে হবে দেখে গভর্নমেন্ট লেভেলে পারচেস কমিয়ে দিয়েছেন, কিংবা টু সাম এক্সটেন্ট এলএনজি করছেন না, ইম্পোর্ট করছেন না অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, এবং এটা আমরা লোডশেডিংটাও দেখছি।
এটা ছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশের এক্সপোর্ট ভালো করেছে, অ্যারাউন্ড 50 বিলিয়নের উপর আমরা এক্সপোর্ট করেছি, যেটা which is probably the highest in our country's history. While this is good, আমাদের ইম্পোর্ট আবার আরও সিগনিফিক্যান্ট পেসে বেড়েছে। একটা রিজন হচ্ছে বিকজ অফ হাই কমোডিটি প্রাইসেস। শুধু তেলের দাম বাড়েনি, তেলের দাম আপনি জানেন রাশিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার ইন দ্য অয়েল মার্কেট। ওটার জন্য আপহিভালের কারণে অনেক তেলের দাম বেড়ে গিয়েছিল এবং ওইটার একটা ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের একটা এফেক্ট পড়েছে। এটা ছাড়াও এগ্রিকালচারাল কমোডিটিস যেগুলো বলি, এগ্রিকালচার কমোডিটিসের মধ্যে প্রিডমিনেন্টলি সয়া, যে থেকে আমাদের সয়াবিন অয়েল হয়, কর্নের দাম বেড়েছে এবং বেসিক্যালি সবগুলো কমোডিটিসের প্রাইসই বেড়েছে ইন্টারন্যাশনাল প্রাইসে, যেটা আবার এখন টু সাম এক্সটেন্ট কমে এসছে। বাট বাংলাদেশ আনফর্চুনেটলি বেনিফিটটা পাইনি। কেন পাইনি? কারণটা হচ্ছে যে স্পেসিফিক্যালি আমাদের ডিউ টু দ্য ব্যালেন্স অফ পেমেন্ট মিসম্যাচ কিংবা আমি বলি ডেফিসিট, লার্জ ডেফিসিট, আমাদের একটা কারেন্সি মার্কেটে একটা ক্রাইসিস হয়েছে, যেটার কারণে আমাদের দেখা গেছে একটা ডলার শর্টেজ হয়েছে। এবং এটা একটা ইটস সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অ্যাক্রস দ্য বোর্ড। শুধু আমাদের ডেপ্রিসিয়েশন হয়নি 25%, আপনি যে কোনো ইকোনমিতে দেখবেন, ডেভেলপিং ইকোনমিতে হয়েছে। দুইটা রিজন, একটা হচ্ছে ডিউ টু হাই ইম্পোর্ট কস্ট, কমোডিটি প্রাইসেস বেড়ে যাওয়ার কারণে। অন দ্য আদার সাইড ইউএসএ ওদের ইনফ্লেশনারি প্রেশারটাকে ঠেকানোর জন্য ওরা ফর দ্য ফার্স্ট টাইম ইন almost 10 to 12 years ওরা ইন্টারেস্ট বাড়িয়েছে, 3% করেছে। As a result, which is very significant. It was close to zero. It was close to zero, less than 0.5, এটাকে almost 2.5 থেকে 3% এর কাছাকাছি গিয়েছে, which is a huge jump. As a result, প্রচুর টাকা বিভিন্ন দেশ থেকে আসলে, যেটাকে আমরা বলি হট মানি আউটফ্লো হয়েছে। এবং বাংলাদেশ কোয়াইট ন্যাচারালি বাংলাদেশ থেকে আপনি দেখবেন স্টক মার্কেট থেকে টাকা চলে গেছে, বিকজ ইটস মোর প্রফিটেবল টু পার্ক ইউর মানি ইন দ্য ইউএস ফর ইন্টারন্যাশনাল ইনভেস্টর। সো সবগুলো মিলিয়ে আমাদের আসলে কারেন্সি একটা ক্রাইসিস হয়েছে। দুটো এখানে একটা ছোট্ট একটা সাইড পয়েন্ট, এটা আপনার কাছে মনে হয় না যে আমেরিকা যে সবসময় বলে যে চাইনিজ ডেট ট্র্যাপ, হ্যাঁ, যে চায়না তোমাকে অনেক টাকা দিবে কিন্তু অনেক ডেট নিবে, তারপর করবে, এই জায়গায় এসে ইউএসএও কিন্তু এরকম একটা কাজই করলো। ইটস এ টাইপ অফ আ ডেট ট্র্যাপ, বিকজ আইডিয়াটাই ছিল যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা এই অর্গানাইজেশনগুলো খুবই সহজে ডেভেলপিং কান্ট্রিকে দিবে এবং খুবই একটা সিচুয়েশন বুঝে, কিন্তু ওরা কিন্তু আমেরিকার ইকোনমিক টার্মোয়েলের জন্য তারা ঠাস করে 3% বাড়ায় দিল, যেটার পুরো ইফেক্টটা কিন্তু ডেভেলপিং কান্ট্রি লাইক পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা আরও যেই দেশগুলাই আছে সবগুলোর উপরে পড়লো। জি, ওটা আসলে দুটো একটু ডিফারেন্ট ইন আ ওয়ে। আমি যেটা বলি যে কারণ ওটা ইউএসের ক্ষেত্রে যেটা হয়েছে ইটস মোর লাইক এ ন্যাচারাল প্রসেস, কারণ আপনার ইনভেস্টাররা যেটা আছে, যেমন ইনভেস্টাররা তো ইন্টারন্যাশনালি দ্য ফান্ড ইজ মোবাইল, যেখানে রিটার্নস বেশি হবে, স্টক মার্কেট ইনভেস্ট করবে, মানি মার্কেট ইনভেস্ট করবে, বন্ড কিনবেন, এভরিথিং। সো টাকাটা আসলে মুভ করতে থাকে, মানে ওরা আর্বিট্রাজ অপরচুনিটি খুঁজে, যেখানে রিটার্ন বেশি হবে সেখানে যাবে। সো রিটার্নটা ইন্টারেস্টটা বেড়ে যাওয়ার কারণে সিন্স ইউএসএ ইজ কনসিডার টু বি আ সেফার মার্কেট, অনেক টাকা মুভ করে চলে গেছে। এটা একটা অনেকে এক্সপার্ট যারা আছেন, ইকোনমিক্স যারা আছেন, তারা এটাকে একটা মেইন রিজন হিসেবে বলছেন। অ্যাপার্ট ফ্রম দ্য হাই, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, হাই কমোডিটি প্রাইসেস, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট ছাড়া এটা আরেকটা মেইন রিজন, যেটার কারণে যেটা হয়েছে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করেছে। গভর্নমেন্ট কিছুদিন চেষ্টা করেছে আমাদের এফএক্স রিজার্ভ থেকে ফান্ড নিয়ে ডিফেন্ড করার জন্য কারেন্সিটাকে, ডলার সেল করে, বাট এটা দেখছেন যে ওনার আনটেনেবল হয়ে গেছে। আমাদের 48 বিলিয়ন থেকে অলমোস্ট 38 to 39 বিলিয়ন ডলার্সে আমরা এখন চলে এসেছেন। গভর্নমেন্ট হ্যাজ গিভেন আপ, ওনারা বুঝতে পেরেছেন যে দের ইজ নো এন্ড টু দিস স্টোরি, লেট আস হেল্প। বাট আমাদের যেটা প্রবলেম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশনের কারণে, যদিও গভর্নমেন্টের সেট করা এক্সচেঞ্জ রেট ইজ 95%, আমাদের কার্ড মার্কেটে কিন্তু 115 থেকে 20 টাকায় এক্সচেঞ্জ হচ্ছে। ইভেন ব্যাংক যেগুলো আছে আমরা যেটা দেখেছি যে আসলে এলসিও খোলা হচ্ছে অনেক হায়ার প্রাইস, 100 টাকার উপরে এলসিস খোলা হচ্ছে। সো এটাও কিন্তু একটা ইনফ্লেশনের একটা ইম্প্যাক্ট হচ্ছে, যে নট অনলি ইজ দ্য কমোডিটি প্রাইসেস গোয়িং আপ, আমাদের ডেপ্রিসিয়েশনের কারণে আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, এবং এটা দ্যাট ইজ লিডিং টু হায়ার প্রাইসেস ইন দ্য লেভেল, কনজিউমার লেভেল। অন দ্য আদার সাইড দেলের দামও আমাদের আসলে বেশি টাকা দিয়ে সেম তেলটা কিনতে হচ্ছে, যদিও আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কিন্তু কমেছে ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, 1-1.5 মাসে যেটা হয়েছে। সো আমি যদি একটু সাম আপ করি, ইকোনমিতে কয়েকটা জায়গায় আমরা যেটা ফিল করছি কনজিউমার লেভেল, এটা হচ্ছে ইনফ্লেশন ইজ বিকামিং আ বিগ প্রবলেম। 2 নম্বর যেটা প্রবলেম হচ্ছে ডিউ টু দ্য গ্লোবাল রিসেশন, আমাদের যে আমি মিডিয়াম টার্মের পার্সপেক্টিভ থেকে বলি যে আমরা এফডিআই যেটা আমাদের আসার এক্সপেকটেশনস ছিল কিংবা ওইটাও আমরা ওভাবে পাচ্ছি না। আর থার্ড যে প্রবলেমটা যেটা হয়তো আমাদের করার দরকার ছিল, হয়তো গভর্নমেন্ট থেকে হয়তো করলে ভালো হয়, সেটা হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট রেট ক্যাপটা আছে, যেটা আসলে একটা অটোমেটিক একটা কুলিং এফেক্ট হতো, কারণ আমাদের একটা অবভিয়াসলি একটা ডিমান্ড
লেড একটা ফ্যাক্টর আছে, কস্ট ড্রিভেনও ইনফ্লেশনের কিছু ফ্যাক্টরস আছে, ডিমান্ড লেডও ফ্যাক্টর আছে। ইন্টারেস্ট রেটটা বাড়ালে হয়তো আমার মনে হয় যে এটাও হয়তো একটা ওয়ে হতে পারে যে আমাদের ইনফ্লেশনারি ট্রেন্ডটাকে সামলানোর জন্য আর কি। জিডিপি ওয়াইজ আমাদের যদিও নাম্বারস বলছে 6 to 7% গ্রো করবে, রিকভারি হবে। আই এম নট শিওর ওয়েদার দিস নাম্বারস আর গোয়িং টু বি ভ্যালিড ইন আ 6 months, কারণ the economy in general is going through a turmoil এবং expected যে the war is going to continue within the next 6 to 1 year horizon, এবং ওয়ারটা যদি না থামে probably 4% জিডিপি গ্রোথ। আমি যতটুকু দেখেছিলাম লাস্টে যে IMF এর এস্টিমেট ছিল মানে 6 to 7% ছিল, 4 to 5 to 6% ছিল। ওইটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা রিভাইজড হবে, ডাউনওয়ার্ড রিভিশন হবে আর কি। দ্যাট ইজ ইনএভিটেবল আনফরচুনেটলি আর কি। জি। দিস পডকাস্ট এপিসোড ইজ স্পন্সার্ড বাই FoodnFlavours। FoodnFlavours না থাকলে আমি জানতামই না যে আমিও অসাধারণ রান্না করতে পারি। আমার কখনোই রান্না করা হয়নি, এবং FoodnFlavours আমার মতো ব্যস্ত মানুষদের জন্য এমন একটা মিল কিট নিয়ে এসছে যে মিল কিটের সব কিছু ফ্রেশ, অর্গ্যানিক, এবং আমি উইদিন 10 to 20 মিনিটসে আমার বিজি লাইফের মধ্যে কিন্তু আমি কুক করতে পারছি। আইটেমগুলো আপনারা ট্রাই করতে পারেন। আই এম শিওর ইউ উইল লাভ ইট। নিচের লিঙ্কটা ক্লিক করবেন আরও ডিটেলসের জন্য। এখানে আমরা যখন IMF এর $4.5 বিলিয়ন আমরা চাচ্ছি, সেইটা কি আসলে ইন্ডিকেট করে যে আমরা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছি? মানে ব্যাংকরাপসির এটা যদি বলি, মানে এটা মানে আমরা যদি সোজা আনসার বলি যে না, আমরা ব্যাংকরাপ্ট হচ্ছি না কি কারণে? কারণ আমাদের যদি বলি আমাদের নেশনের সেভিংসটা কি, আমাদের এফএক্স রিজার্ভ, যে আমাদের কত টাকা ডলার আছে, যেটা আবার ইনভেস্টরদের কাছে একটা কনফিডেন্সও পোর্ট্রে করে যে আসলে ওরা যদি আমি টাকাটা বের করতে চাই দেশ থেকে, আমি কি পারবো নাকি অনেক সময় এটা এক্সিট করতে পারবো কিনা, কিংবা টাকাটা নিয়ে যেতে পারবো কিনা, কনভার্টেবিলিটির অ্যাসপেক্টটা কনসিডার করলে আমরা উই আর নট ইন দ্যাট শেপ। আপনি যদি আপনি যদি শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের সাথে কম্পেয়ার করেন, উই আর ইন আ মাচ বেটার পজিশন। এখন দ্য কোয়েশ্চেন হচ্ছে যে এই সিচুয়েশনটা পারসিস্ট করবে নাকি? এখন পারসিস্ট না করার দুইটাই আছে। একটা হচ্ছে কমোডিটি মার্কেটটা যদি কুল ডাউন করে, আমাদের যদি ইম্পোর্ট বিলস কমানো সম্ভব হয়, এবং আমাদের যদি এক্সপোর্ট বাড়ানো সম্ভব হয় এবং রেমিটেন্স বাড়ানো সম্ভব হয়, এটা করলে আমরা মোটামুটি একটা রিকভারি স্টেজে চলে যাব। আমরা আশা করি যদি এটা এক্সপোর্ট বাড়ানো সম্ভব হয়, রেমিটেন্স বাড়ানো সম্ভব হয়, এবং ইম্পোর্ট যদি বিলটা কন্টেইন করা যায় কিংবা কমানো যায়, আমাদের পক্ষে এটা বেটার হবে। বাট উই আর সিইং সাম অমিনাস সাইন্স। শর্ট টার্মে দেখা যাচ্ছে যে RMG আমাদের যে 80% এক্সপোর্ট যে সেক্টর থেকে আসে, ওই সেক্টরে যেমন লাস্ট কোয়ার্টারে আমরা দেখেছি যে অলমোস্ট 30% অর্ডার কম হয়েছে। এটা ওনারা ইন্ডাস্ট্রি লিডার্সরা বলছেন যে দিস ইজ পার্টিকুলারলি ডিউ টু দ্য রিসেশনারি ফেজ ইন দ্য US অ্যান্ড EU। প্রচুর কনজাম্পশন কমে গিয়েছে। অনেকে দেখা যাচ্ছে এখন ফ্রি দিয়ে দিচ্ছে 1+1 এরকম অফার্স অনেকে বলছে, জাস্ট বিকজ বিক্রি হচ্ছে না, বিকজ ইটস আ ডিসক্রিশনারি স্পেন্ডিং, নট অ্যান এসেনশিয়াল, রাইট? এবং ওখানে ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রাইস বেড়েছে এবং পিপল আর ডিপ্রায়োরিটাইজিং অ্যাপারেল আর কি, উইচ ইজ আ মেজর কজ অফ কনসার্ন। এখানে একটা জিনিস আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আমি যদি ধরেও নেই যে বাংলাদেশে এই বছর 4% জিডিপি গ্রো হবে, রাইট? That is quite well considering everything that is happening in the world and better than most countries. নাম্বার 1। সেটা হচ্ছে যে 4% জিডিপি বাড়া এরকম এক মানে বিশৃঙ্খলার সময়, অলমোস্ট ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড ওয়ার 3 হচ্ছে এখন, সো অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল টার্মসে সেন্সে। সো সেইখানে মনে করেন জিডিপি 4% গ্রো করা ইজ কোয়াইট গুড। এখন মানুষের একটা ধারণা আছে, আমি সাধারণ মানুষের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা যে ব্যাংকরাপ্ট হয়েছে, রাইট? এই ব্যাংকরাপসি কেন হয়েছে? কারণ তাদের যে রাষ্ট্রের প্রধান রাজাপাকসে সে সব টাকা ব্যাগে ভরে নিয়ে গেছে, এই জন্য শ্রীলঙ্কা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এই জিনিসটা তো আসলে এইভাবে কাজ করে না, রাইট? মানে একটা দেশ ব্যাংকরাপ্ট হওয়ার তো কারণ এটা এইভাবে হইতে পারে না যে একটা লোক সে সব টাকা এটা ব্যাগে ভরে নিয়ে গেছে। এটা তো আসলে ঠিক সেভাবে কাজ করা সম্ভব না প্র্যাকটিক্যালি। আপনার ধরেন আমরা এখন একটা স্ট্রাগল ফেস পে করছি, এটার তো অবশ্যই দেশের দুর্নীতি একটা বড় স্ট্রাগল। আপনার মানে আপনার যে কোনো ওয়েতে দেশের থেকে টাকা পাচার হয়েছে, দ্যাট ইজ ট্রু, অ্যান্ড এইটার করাপশন বন্ধ করা উচিত। পাবলিক এটার জন্য সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি নিজের সমালোচনা করি কেন দুর্নীতি এত বেশি হবে, কেন এত টাকা পাচার হবে। বাট এইটার জন্য আমাদের যে কারেন্ট ক্রাইসিস, এটাকে যখন মানুষ সরাসরি বলে, ও হ্যাঁ কেন এই যে
ডিমের হালি 50 টাকা কেন? কারণ সব টাকা কেউ বস্তায় ভরে নিয়ে গেছে, রাইট? এটা তো বোধহয় ঠিক না। যেমন শ্রীলঙ্কার তো অনেকগুলো সিচুয়েশন ছিল। শ্রীলঙ্কার পোর্ট, তারা ভাবছিল অনেক ভালো পারফর্ম করবে, করে নাই। তাদের যে কৃষিতে তারা একটা চেঞ্জ আনছে যে তারা সব অর্গানিক যাবে, প্রোডাকশন কমে গেছে। আপনার যে টোটাল তাদের ট্যুরিজম 2 বছর খুব বাজে ফেজের মধ্যে গেছে। সো দেয়ার ওয়াজ আ লট অফ থিং যেটার কারণে আসলে এই কলাপসটা হয়েছে। এটা আপনার কি মনে হয়? শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে দেয়ার আর মেনি রিজনস। মানে একটা ইকোনমি আসলে শ্রীলঙ্কার যে অবস্থাটা, এটা কিন্তু আসলে কয়েক বছর ধরে হচ্ছে। এটা কিন্তু এমন হচ্ছে না যে রাজাপাকসে গোতাবায়া টাকা নিয়ে চলে গেছে দেখে একটা ইটস আ সাডেন থিং। দ্য ইকোনমি ইন এসেন্স ইজ কোয়াইট বিগ। জি, কিছু মানুষ চলে গেলে অফকোর্স ইম্প্যাক্ট আছে, বাট এটা ডাজ নট লিড টু আ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটা আপনি বললেন। কয়েকটা রিজন আমরা দেখেছি। একটা, আপনি যেটা রাইটলি পয়েন্ট আউট করলেন, যে কোভিড-19-এর সময় বাংলাদেশে যেমন আরএমজির উপর ডিপেন্ড করে, আরএমজি অলমোস্ট 81%, 80 থেকে 85% এক্সপোর্ট আমরা আরএমজি থেকে পাই। শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু ট্যুরিজম সেক্টরটা ওদের জন্য তাই। রাইট। এবং আপনি যদি উইনার্স অ্যান্ড লুজার্স বলেন, জি, যদিও আরএমজির এক্সপোর্ট 2020-তে কমেছে, আমরা কিন্তু রিকভার করে ফেলেছি তারপরের বছর। 21-এ দেখা গেছে পেন্ট আপ ডিমান্ড ছিল, অনেক প্রচুর স্টিমুলাস প্যাকেজের পেমেন্ট গিয়েছে এবং অনেকে কাপড় কিনেছে, দে স্পেন্ট মানি, এবং আমরা রিকভার করেছি। আমরা এখন 40 বিলিয়নের উপরে চলে আসছি। শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছে, কোভিডের জন্য যেহেতু আসলে ট্রাভেলে একটা ম্যাসিভ একটা ইয়ে ছিল, মানুষজন ভয়ে ট্রাভেল করছিল না, এভরিথিং দ্যাট লেড টু আ সিগনিফিক্যান্ট হিট on their tourism revenue, এবং এটা এক্সপোর্ট আর্নিংস ওরা কমে গেছে, যেটা ওদের একটা লার্জ ডিপেন্ডেন্সি ছিল। এটা ছাড়াও ওদের কিছু স্ট্র্যাটেজিক গভর্নমেন্ট লেভেলে, পলিসি লেভেলে ডিসিশনস নিয়েছে, যেটা খুব একটা এখন মনে হচ্ছে যে এটা আসলে ঠিক হয়নি। যেমন ওনারা প্রচুর কমার্শিয়াল লোন নিয়েছে। আমাদের যেমন মেইন ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমরা বায়োল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সি থেকে ফান্ডিং নেই। আমাদের কিন্তু ওরকম বন্ড ইস্যু করে ফান্ড নেয়ার ওরকম ইয়ে নেই। ওরা কিন্তু বন্ড ইস্যু করেছে হাই ইন্টারেস্ট রেটে, বিকজ ওনারা ভেবেছেন আমি টাকাটা যখন আনবো, আই উইল বি ইনভেস্টিং দ্যাট মানি ইন ইনফ্রাস্ট্রাকচার এন্ড দ্যাট উড জেনারেট রিটার্ন, যেটা দিয়ে আমার রেভিনিউ আসবে, যেটা দিয়ে আমি ইন্টারেস্ট এবং রিপে করবো। দ্যাট মডেল ডিড নট ওয়ার্ক আউট ফর দেম, এবং ওইটার একটা মেজর ইস্যু ছিল। বিআরআইয়ের যে একটা এটা যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, শ্রীলঙ্কার সাথে ওদের একটা স্পেশাল রিলেশনশিপ ছিল। এমন এক্সাম্পলস আছে যে ওনারা একটা ডিপ সি পোর্ট বানিয়েছে, এয়ারপোর্ট বানিয়েছে, হাম্বাটোটাতে কোনো ইউজেজ নাই, পড়ে আছে। এরকম কিছু ফিজিবিলিটি ছাড়া বেশ কিছু মেগা প্রজেক্টস ওরা করেছে, যেটার কোনো রিটার্ন আসে না। এটার জন্য ওরা লোন নিয়েছে, লোন ওরা রিপে করতে হচ্ছে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার কাছে ওদের কিছু ইনফ্রাস্ট্রাকচার লিজ দিয়ে, লং টার্ম লিজেও দিয়ে দিতে হয়েছে। সো গভর্নমেন্ট লেভেল থেকে কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল, যেটা আপনি বললেন ফার্টিলাইজার ইম্পোর্টের ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, যেহেতু ফার্টিলাইজার ওদের ইম্পোর্ট করতে হয়, ওইটা দ্যাট হ্যাজ এন ইম্প্যাক্ট। গোতাবায়া রাজপাকসে 2020-তে ওনারা ট্যাক্সেশন রেট কমিয়েছেন এই সিচুয়েশন, এন্ড দ্যাট ক্রিয়েটেড হ্যাভক ইন দেয়ার ফিসক্যাল মানে ডিসিপ্লিন ইন আ ওয়ে। রেভিনিউ কমে গেছে, এক্সপেন্স তো কমেনি ডিউ টু মেনি রিজনস, এবং দিস অ্যাকচুয়ালি কজড আ মেজর হ্যাভক। এবং এটার লাস্ট যে আসলে নেল ইন দ্য কফিন যদি বলি, দ্যাট ইজ দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার, যেটার জন্য কমোডিটি প্রাইসেস বেড়েছে, এবং দে ফিগার আউট যে দে ডিডন্ট হ্যাভ এনি মানি ইন দেয়ার এফএক্স রিজার্ভ। ইভেন এক মাসের ওদের রিজার্ভও ছিল না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে ইজ অ্যারাউন্ড 4 to 5 months এখন কারেন্টলি যদি চিন্তা করি। রাইট, এক্স্যাক্টলি। সো বাংলাদেশের ক্ষেত্রেও তো মানে মানুষ এমনভাবে, যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল হইতে পারে, লেটস সে একটা মানে আপনার যে ফাইন্যান্সিয়াল যে সিভিয়ার কনফ্লিক্ট চলতেছে বিটুইন চায়না, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, এইটার জন্য কে উইনার কে লুজার হবে আমাদের মতো একটা ইকোনমি এটা তো ঠিক করতে পারে না। লাইক ফর এক্সাম্পল, একটা ভালো এক্সাম্পল হইতে পারে লেটস সে সৌদি আরব। হ্যাঁ, যেমন সৌদি আরবের ইকোনমি ইজ গ্রেটলি বেনিফিটিং ফ্রম দ্যাট ওয়ার, কিন্তু ওরা কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ লাগায়ও নাই, বাট তারা জাস্ট বেনিফিটেড, মানে গ্রেটলি বেনিফিটেড। ইভেন সামওয়াট ইরানও কিছুটা বেনিফিটেড, রাইট, আপনার যুদ্ধের জন্য। বাট বাংলাদেশ এখানে বেনিফিটেড একেবারেই না, বরং আমরা একটা ডিফিকাল্টিজের মধ্যে আছি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, মানে মানুষ যখন কষ্টে পড়ে, মানুষ ডেফিনেটলি কষ্টে আছে, কষ্ট থেকে বলে মানুষ তোমার জন্য এটা হয়েছে, হ্যাঁ, মানে তোমার জন্য এটা হয়েছে, হ্যাঁ, এরকম একটা। বাট অনেক ক্ষেত্রে জিনিসটা তো আসলে ঠিক তো, মানে যেমন কোভিড পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল না, আপনার রাশিয়া ইউক্রেন ওয়ার এবং সেটার সাথে রিলেটেড যে কনসিকুয়েন্স, এটা আসলে রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা আমেরিকা রাশিয়া চায়না ওয়ার মোর অ্যাকুরেটলি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু কনসিকুয়েন্স তো আমাদের হাতে নাই। অ্যান্ড এটা আমার কাছে মনে হয় যে মার্কেট প্যানিকটা কীভাবে কমানো যায়।
বাংলাদেশের পার্সপেক্টিভে বলছেন? জি, বাংলাদেশের পার্সপেক্টিভে। না, মার্কেট প্যানিকটা আসলে ইস্যুটা কি, মানে আমাদের যেটা দেখতে হবে আসলে সবার ক্ষেত্রেই একটু আমার মনে হয় সজাগ থেকে পড়াশোনা করাটা জরুরি, মানে আমাদের এন থেকে, যে আসলে কি হচ্ছে গ্লোবালি। মানে আমি যদি একটু 2-3 মিনিট টাইম নিই যে আসলে গ্লোবাল শিফটটা কি হচ্ছে, এবং আনফর্চুনেটলি আমরা অনেকগুলো কান্ট্রিজ, আপনি বলেন দেয়ার আর উইনার্স অ্যান্ড লুজার্স, যেমন সৌদি আরেবিয়া, ইরান বেনিফিটেড হয়েছে কারণ ওরা অয়েল সেল করে, অয়েল ড্রিভেন ইকোনমি, পেট্রো স্টেট যেটা বলি। রাশিয়া ইম্প্যাক্ট বেনিফিটেড হয়েছে ইন আ ওয়ে, যদি ওরা ফাইন্যান্সিয়াল মানে একটা স্যাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে ডিউ টু হায়ার অয়েল প্রাইসেস, দে হ্যাভ বেনিফিটেড, ওদের কিন্তু বেশ ভালো, মানে ইকোনমিটা যতটুকু চিন্তা করা হয়েছিল রিসেশনে চলে যাবে ওভাবে কিন্তু যায়নি। সো আসলে ওইটা কতটুকু ইম্প্যাক্ট, স্যাংশনটার কতটুকু ইম্প্যাক্ট, অনলি টাইম উইল টেল, বাট এখনো মনে হচ্ছে না আফটার 6 মান্থস খুব একটা। সো ফার রাশিয়া ইজ ডুইং ভেরি গুড, they are doing fine, মানে they are not doing really good but they are doing okay, which is good enough for them, right. মানে ওটা ইম্প্যাক্ট হয়নি আর কি। সো বাংলাদেশে আমার যেটা মনে হয় যে এইটা একটু দেখাটা জরুরি। অফকোর্স ইটস ইজিয়ার টু ব্লেম সামওয়ান, আপনি ফিঙ্গার পয়েন্ট করলে আপনার নিজেরও ভালো লাগতে পারে যে আচ্ছা আই নো দ্য ভিলেন, বাট এখানে আসলে আইদার দেয়ার আর মেনি ভিলেন্স অর দেয়ার আর মেনি অ্যাক্টার্স, যাদের জন্য আমরা এখানে মাঝখানে এসে we got into a crossfire, আমরা ক্রসফায়ারের মধ্যে পড়ে গেছি এসেনশিয়ালি। এবং আমি যদি একটু পিছনে যাই, আসলে মানে গ্লোবাল ইকোনমিতে একটা মেজর শিফট হচ্ছে। আমি যদি বলি যে আমরা সবাই জানি একটা কোল্ড ওয়ারের সিনারিও, যেটা হচ্ছে বার্লিন ওয়ালের ইউএসএসআর এর ব্রেকডাউনের কারণে একটা আমরা ইউনিপোলার ওয়ার্ল্ডে চলে এসেছি 90s থেকে, যেখানে সামওয়াট সেন্ট্রালাইজ, যেখানে ইউএস এর আসলে সবকিছুতেই একটা আশীর্বাদ প্রয়োজন হতো, এবং যেটার কারণে আমরা যেটা আফগানিস্তান ওয়ার কিংবা রাশিয়া ইরাক ওয়ারটা দেখেছি, যেটা একটা ইউনিল্যাটারাল ছিল। এবং আপনার মনে আছে কিনা জানি না, ওয়ান প্রেসিডেন্ট সেড দ্যাট আইদার ইউ আর উইথ আস অর এগেইনস্ট আস। আসলে এই সিচুয়েশনে আসলে এই ডায়ালগটা আমরা শুনি নাই, বিকজ অফ আ ফিউ রিজনস। একটা রিজন হচ্ছে যে 2008-এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে took a heavy toll on the western-led economic system. যদিও ওরা ইকোনমিক্যালি এখনো আমি বলবো যে ইউএসএ ইজ আ সুপার পাওয়ার, বিকজ আমরা ইউএস কারেন্সি দিয়ে ট্রেড করি, দ্যাট ইজ দেয়ার বিগেস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বাট আমরা কিন্তু বের হয়ে আসছি, এবং দেয়ার আর 2 রিজনস বিহাইন্ড দ্যাট। ওইটা আমি আসছি। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে যেটা হলো যে আমরা দেখেছি যে রাশিয়া ঠিক না, মানে চায়নার একটা ইকোনমিক ইমার্জেন্সি আমরা দেখেছি 2008-9-এর পরে, কারণ ওনারা ফর হোয়াট এভার রিজন, গভর্নমেন্টের স্টেপ অনুযায়ী হোক, ফান্ডিং প্রচুর স্পেন্ডিং হয়েছে, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পেয়েছে, যেটার কারণে চায়না ডিড নট গো থ্রু আ রিসেশন ইন 2008-9, এবং দে কেম আউট অফ ইট স্ট্রঙ্গার ইকোনমিক্যালি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 2012-13 সালের পর থেকে চায়না কিন্তু বেশ অ্যাসার্টিভ হয়ে গেছে ফরেন পলিসি ওয়াইজ। আপনি দেখবেন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা ওনারা শুরু করলেন, অ্যাগ্রেসিভলি ওনারা অনেক জায়গায় ফান্ডিং দিলেন। দে ফিগার আউট যে ওনারা টাকা দিয়ে ওরা কিন্তু অ্যালিজিয়েন্স কিনে নিতে পারে। সাপোজ আপনি ভিগা ক্রাইসিসটা যদি চিন্তা করেন, আপনি অনেক দেখবেন মুসলিম কান্ট্রিরা কোনো কথা বলছে না, বিকজ তাদের সবার সাথে চায়নার একটা ভালো ট্রেড রিলেশনশিপ আছে। অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ স্ট্র্যাটেজিক শিফট দ্যাট উই হ্যাভ সিন, যেটা হচ্ছে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে উই হ্যাভ এন্টার্ড আ মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেটার কারণে আপনি দেখবেন যে বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে যখন ইউএস রিপ্রেজেন্টেটিভরা এসে বলে যে তোমরা স্যাংশনটা অবজার্ভ করছো কেন, কেউই কিন্তু কথা শুনে নেই। ইন্ডিয়া হ্যাজ ইনফ্যাক্ট স্টার্টেড buying more oil from Russia because they were like, bhai ami to amar interest serve korchi, I mean serving the interest of my people, so who are you to tell me what to do? এটা ডিফাই করা সাহস হয়েছে বিকজ ইটস আ মাল্টিপোলার ওয়ার্ল্ড। আরো দুইটা সিনারিও গ্লোবাল চেঞ্জেস, এবং হয়তো জাস্ট জি অফ কোর্স, হয়তো এটা যদি 2005 হইতো, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার কোনোদিনও বলতো না যে ব্রিটেনস প্রবলেম ইজ নট মাই প্রবলেম, হ্যাঁ, জীবনে বলতো না। অ্যান্ড সৌদিরা ওইভাবে বিহেভ করতো না যেভাবে এখন বিহেভ করতেছে। সো ইয়া প্লিজ, সো ও বলছে ইটস ইওর প্রবলেম, ইটস নট মাইন, ইটস ইওর ওয়ার, ইউ ফাইট ইওর ওয়ার, ওয়াই আর ইউ ড্র্যাগিং মি ইনটু দিস। সো আরও দুটো চেঞ্জ আমরা দেখেছি, যে পার্টিকুলারলি আমরা মানে নিও লিবারাল যে গ্রোথটা দেখেছিলাম, যে আলটিমেটলি ট্রেড উইল ডিকটেট এভরিথিং, এবং ওনারা বলছেন যে ইন্টারন্যাশনাল ট্রেডটা যদি বাড়ানো সম্ভব হয়, গ্লোবাল ইকোনমিকে যদি একসাথে নিয়ে আসা হয়, যেটা আমাদের গ্লোবালাইজেশনের কনসেপ্ট, তখন দেখা যাবে ওয়ার্ল্ডটা শান্তি প্রেফার করবে, পিস প্রেফার করবে, কারণ দিস উড ওয়ার্ক ফর অল অফ দেম। চায়না জানবে যে আমি যদি প্রোডাক্টটাকে এক্সপোর্ট করি, আমার তো একটা মার্কেট লাগবে, ইউএসএ ইজ মাই মার্কেট, ইউ ইজ মাই মার্কেট, সো চায়না উড ওয়ান্ট টু মেনটেন আ গুড রিলেশনশিপ উইথ দ্য ইউএস অ্যান্ড ইউরোপ। এবং দ্যাট ওয়াজ দ্য মেইন থট, যে আসলে ফ্রি
ট্রেড লিবারালাইজেশন, WTOর যে অ্যাডভেন্টটা হলো, গ্লোবাল গ্লোবাল সিভিলাইজেশন, সিভিলাইজেশন এন্ড এভরিথিং, এমন মানে সবার ক্ষেত্রে যেটা ছিল, আপনি ওয়ালমার্টে যান, আপনি দেখবেন 60-70-80% প্রোডাক্টস চায়না থেকে আসছে। জি দ্য ইউএস ওয়ার কুল অ্যাবাউট ইট, দে আর ফাইন অ্যাবাউট ইট, বিকজ দে থট যে আমার প্রোডাক্টটা তো আমি সস্তায় পাচ্ছি, আমি যদি আমেরিকায় প্রোডাকশন করতাম আমার তো ডাবল দামে কিনতে হতো। রাইট দে ওয়ার ফাইন উইথ ইট বিকজ দে ওয়ার লাইক যে আমি তো ইনোভেশনের দিক দিয়ে আমরা এগিয়ে আছি। রাইট দ্যাট হ্যাজ চেঞ্জড ওভার দ্য লাস্ট 10 years. চায়না হ্যাজ বিকাম মোর ইনোভেটিভ। আপনি যদি পেটেন্টের কথা বলেন, চাইনিজ পেটেন্ট কিন্তু এখন ইউএসএ কে ছাড়িয়ে গেছে জি সিগনিফিকেন্ট লেভেলে। সো দে হ্যাভ বিকাম অ্যান ইনোভেশন লেড ইকোনমি। ইভেন টিকটক টাইপের, যদিও আমরা অনেকে হাসি ঠাট্টা করতে পারি, বাট টিকটক ইজ আ মেজর জি মানে প্রোডাক্ট টু কাম আউট উইদিন দ্য নেক্সট 10 years. Absolutely. ওভাবে সো যেটা হয়েছে যে 2016 থেকে ইউএস স্টার্টেড সিইং চায়না, আর চায়নার কিছু অ্যাসার্টিভ বিহেভিয়ারও ছিল, জি দে ওয়ার লাইক বুলিং দেয়ার নেইবার্স ইন আ ওয়ে। আমরা দেখেছি যে ইউএসএ স্টার্টেড সিইং চায়না অ্যাজ আ থ্রেট, জি এবং ওনারা যেটা করলো 16 থেকে একটা ট্রেড ওয়ার, ইউএস চায়না ট্রেড ওয়ার যেটা বলি, যে জি দে স্টার্টেড থিঙ্কিং আচ্ছা চায়না থেকে আমি নিব না, আমি ট্যারিফ ইম্পোজ করবো, আমি আই উইল ট্রাই টু মুভ প্রোডাকশন। ইন আ ওয়ে বাংলাদেশ হ্যাজ বিন আ পার্শিয়াল বেনিফিশিয়ারি ইন জি। অ্যাপারেল, বিকজ Right. অনেককে বলা হয়েছে যে তুমি ইউ মুভ টু আদার মার্কেটস। জি সাপ্লায়ার যারা ছিল, ইভেন আপনি যদি বলি ফক্সকন যারা আইফোন বানায়, হুম। মানে ওদের সব ইয়ে করে, ওনাদেরকে বলা হয়েছে যে ইউ মুভ টু আদার মার্কেটস, লাইক ভিয়েতনামে যাও, হুম। তুমি ইয়েতে যাও। বাট প্রবলেম হচ্ছে দ্য চাইনিজ economy is so much entrenched across the backward linkage, it's a very very difficult proposition. জি আপনি যদি চিপটা নিয়ে যান, চিপের র মেটেরিয়াল হয়তো আপনার চায়না থেকে কিনতে হবে, রাইট সো উইচ ইজ প্রুভিং টু বি আ প্রবলেম, যেটার জন্য COVID-19 হ্যাজ বিকাম অ্যানাদার ওয়েক আপ কল। যখন চায়না লকডাউনে চলে গেল, আমাদের পুরো সাপ্লাই চেইন ইনক্লুডিং বাংলাদেশ এন্ড ইন আ লট অফ কান্ট্রিজ ডিসরাপ্টেড হলো। ইভেন আমি যদি একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিই, ইউএসএতে মাস্ক পাওয়া যাচ্ছে না 2020-তে। জি ফিগার আউট করা গেল যে 80% থেকে 90% সাপ্লাইজ চায়নার 3টা প্লেয়ারের কাছ থেকে আসে, কোম্পানির কাছ থেকে। ইউএসএ পুরো এন্টায়ারলি ইউএস এর মাস্ক কি করছে, এবং মাস্কের কোনো অল্টারনেট সোর্স নেই ইউএস এর জন্য। অ্যান্ড দিস ওয়াজ আ মেজর ওয়েক আপ কল, যে আসলে আই ক্যান ইল অ্যাফোর্ড টু হ্যাভ অ্যান Right. ওপেন সিস্টেম। রাইট এবং দে স্টার্টেড ইনভেস্টিং। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি চিপের ক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট ইজ সাবসিডাইজিং ইন্টেল অ্যান্ড দেয়ার AMD ইন্টেল ওদেরকে সাবসিডি দিচ্ছে জাস্ট টু মেক শিওর দ্যাট দে আর সেলফ সাফিসিয়েন্ট ইন চিপ, বিকজ চিপ Right. হচ্ছে ইজ সর্ট অফ লাইক দ্য ইউনিট ফর দি Backbone. ফিউচার ইকোনমি, ব্যাকবোন কিংবা ইউনিট যেটা বলি, ব্যাকবোন হিসাবে আপনার গ্লোবাল ইকোনমিতে লাগে। দে আর ট্রাইং টু বিল্ড দেয়ার সেলফ সাফিসিয়েন্সি ইন দ্যাট। এআইতে চায়না ইজ far ahead than the US in terms Right. of innovation. So we live in a very fragmented world, and the US-China trade war এর পরে যে আমাদের ইউক্রেন রাশিয়া ওয়ারটা হলো, এটার কারণে কিন্তু একটা ইকোনমিক স্যাংশনে চলে গেল, এবং যেটাকে ইকোনমিক্স ম্যাগাজিন বলছে যে আমাদের স্লোবালাইজেশন হয়েছিল জি 16 থেকে 19 পর্যন্ত, এখন এটা উই আর ডিগ্লোবালাইজিং, রাইট বিকজ পিপল আর ট্রাইং টু bring things onshore. Right. Their nearshoring supply chain, their onshoring supply chain, যাতে ডিপেন্ডেন্সিজ একটা জায়গায় না থাকে, which is somewhat targeted towards China. যদিও Russia is in the war, রাইট the real war is with China, রাইট US এর perspective. No, absolutely. আপনার ইভেন চায়না ইজ দ্য বিগ উইনার অফ দ্য রাশিয়া আমেরিকা মানে রাশিয়া ইউক্রেন ওয়ার এজ They're ওয়েল ইন a মেনি huge winner of this. তো আপনার বিকজ চাইনিজ ইকোনমি ইজ নট ব্লিডিং, ইনফ্লেশনতে আমেরিকাতে এখন 9.5%, ইউরোপে 10%, জার্মানির তো অবস্থা, জার্মানির মতো স্ট্রং ইকোনমি ইজ মানে ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু মানে আপনার এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে চায়নার একটা মানে ইউনিক স্ট্রেংথ হচ্ছে যে দে হ্যাভ সো মানে স্ট্রং কনজিউমার বেস অ্যাজ ওয়েল। একটা সময় যেটা ছিল যে চায়না যদি বানায় এবং যদি আমেরিকা না কেনে, তাহলে চায়না কী করবে? চায়না মানে ইন মেনি ওয়েজ ইজ দ্য মোস্ট সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, বিকজ দে হ্যাভ এনাফ পাওয়ারফুল কনজিউমার্স, এনাফ নাম্বার অফ কনজিউমার্স, দে আর আ ওয়ার্ল্ড বাই দেমসেলভস। সো বাট ইউএসএ যদি না কিনতে পারে, তাদের অলরেডি পার আওয়ার যে মানে আপনার যে ওয়ার্ক আর মানে পার আওয়ার যে ডলার তার মানে ওয়ার্কফোর্সকে দিতে হয়, তাতে ইউএসএ সেলফ সাফিসিয়েন্ট না। এটা নিয়ে আপনার মানে রে ডেলিওর একটা খুব ভালো স্টেটমেন্ট আছে, মানে যে সেটা হচ্ছে যে চায়না ইজ ইনএভিটেবলি উইল বিকাম দ্য গ্লোবাল সুপার পাওয়ার। সে আমেরিকায় বসে যখন এই কথাটা বলে, বিইং দ্য এত বড় একটা হেজ ফান্ডের মালিক, ইলন মাস্কের মতো লোক যখন কমফোর্টেবলি বলে যে দেয়ার ইঞ্জিনিয়ার্স আর সিম্পলি বেটার দেন আওয়ার্স, সো দিস গিভস আ বিগ সিগনাল। For sure, it's only a matter of time. জি, সো
বাট এট দ্য সেম টাইম কনসিডারিং দ্যাট ইউএসএ প্রতি বছর অলমোস্ট $300 বিলিয়ন তার ডিফেন্সে খরচ করছে, মেবি এই যুদ্ধটা তো তাড়াতাড়ি শেষ হবে না। কারণ ব্যাপারটা এরকম হয়ে গেছে যে দেশের যে রাজা ছিল তার কাছে এখন টাকা নেই, কিন্তু বহু অস্ত্রশস্ত্র আছে। সো মেবি দের উইল বি দিস ওয়ার মাইট স্টে ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। সেটার জন্য আপনার কাছে কী মনে হয় যে আসলে কি বাংলাদেশের যে ইকোনমিক ক্রাইসিসটা এইটা ফর হোয়াট এভার রিজন এইটাও তো এই যুদ্ধের সাথে অনেকটা প্রলং হইতেই পারে। হ্যাঁ, কারণ যুদ্ধ যদি বন্ধ না হয়, যুদ্ধের ইন্টেন্সিটি যদি আরও বাড়তে থাকে, লেটসে কালকে যদি চায়নায় তাইওয়ানকে অ্যাটাক করে, তখন এটা আরেকটা ডাইমেনশন তৈরি করবে এবং সেটা আরেকটা টার্মোয়েল তৈরি করবে। সেটার এফেক্টও আনফর্চুনেটলি আমাদের সাধারণ মানুষের উপর এসে পড়বে ওয়ান ওয়ে অর দি আদার। This podcast episode is sponsored by FoodnFlavours. FoodnFlavours না থাকলে আমি জানতামই না যে আমিও অসাধারণ রান্না করতে পারি। আমার কখনোই রান্না করা হয়নি এবং FoodnFlavours আমার মতো ব্যস্ত মানুষদের জন্য এমন একটা মিল কিট নিয়ে এসছে যে মিল কিটে সব কিছু ফ্রেশ, অর্গ্যানিক এবং আমি উইদিন 10 to 20 মিনিটসে আমার বিজি লাইফের মধ্যে কিন্তু আমি কুক করতে পারছি। আইটেমগুলো আপনারা ট্রাই করতে পারেন। আই এম শিওর ইউ উইল লাভ ইট। নিচের লিঙ্কটা ক্লিক করবেন আরও ডিটেলসের জন্য। বাংলাদেশের জন্য হোয়াট ক্যান বি আ গুড স্ট্র্যাটেজি টু এই ডিফিকাল্ট টাইমে টু ন্যাভিগেট ইকোনমি? সো অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি যেটা বলতে পারি, আমার কাছে যেটা মনে হয় কয়েকটা জায়গায় আমাদের আসলে একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আসলে আমরা যে ইকোনমিক পেইনটা দিয়ে যাচ্ছি, ইটস পার্ট অফ দ্য রেমেডি। ইটস ভেরি আনফর্চুনেট বাট ইটস ইনএভিটেবল। দুইটা জিনিস হতে পারতো। একটা হতে পারতো যে আচ্ছা, আমাদের গ্লোবাল কমোডিটি প্রাইসেস বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট কারেন্সিকে ঠিক রাখলো, গভর্নমেন্ট ফুল সাবসিডি দিয়ে গেল। আমি অফকোর্স এটা বলছি না যে গভর্নমেন্টের কিছু করার ছিল না, অফকোর্স অনেক কিছু করার ছিল, হয়তো করেনি। বাট কিছু কিছু জায়গায় যেটা হচ্ছে যে আমি হাইপোথেটিক্যাল দুইটা সিনারিও যদি বলি যে আমরা কারেন্সিকে ডেপ্রিশিয়েট করালাম না, আমরা আমাদের এফএক্স রিজার্ভ দিয়ে আমরা ডিফেন্ড করে রাখলাম, আমরা ডলার সেল করতে থাকলাম এবং উই ট্রাই টু মেনটেন দ্য কারেন্সি, যেটা অনেক বছর ধরে 1-1.5 বছর ধরে করা হয়েছিল। অনেক এক্সপার্টস বলেন গভর্নমেন্টের আরও আগে ডেপ্রিশিয়েট করা উচিত ছিল, হয়তো মেবি 1 বছর আগে করলে আমাদের এফএক্স রিজার্ভের অবস্থা আর একটু বেটার হতো আর কি, বেটার থাকতো আর কি। সো এইটা যদি করা হতো আমরা কিন্তু ব্লিড আউট করতাম, এফএক্স রিজার্ভ আরো কমতো এবং এটা হয়তো 30-25-20 বিলিয়ন হলে একটা প্যানিক সেট ইন করতো, যেটা এখন অলরেডি হয়ে গেছে, বাট এটা হয়তো আরো লার্জার স্কেলে হতো আর কি। সো একটা হচ্ছে গিয়ে যে ইনফ্লেশনের যে ইম্প্যাক্টটা, ইনফ্লেশনের ইম্প্যাক্ট ইজ আ গ্লোবাল ইম্প্যাক্ট। এটা আপনি গ্লোবালি আপনি যে কোনো দেশে যান, আমি আমার একজনের অ্যাকোয়েন্টেন্সের সাথে কথা হচ্ছিল, ওখানে ইউতে কিন্তু নেদারল্যান্ডসে তারপরে জার্মানিতে কিন্তু সিগনিফিকেন্ট লেভেলে প্রাইসেস বেড়েছে অ্যাক্রস দ্য বোর্ড, ভেরি সিগনিফিকেন্ট। এবং ওনাদের যেটা হচ্ছে, আমাদের তো আসলে একটা ইনসুলেশন আছে, গভর্নমেন্ট আমরা হঠাৎ করে এনার্জি প্রাইসেস বেড়ে যায় না, ওখানে কিন্তু বেড়ে যায়, ইট ফ্লাকচুয়েটস বেসড অন দ্য মার্কেট ফান্ডামেন্টালস, এবং সিগনিফিকেন্ট লেভেলে বেড়েছে। ইভেন আমার একজন খুবই ইন্টারেস্ট কোইন্সিডেন্টলি আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, ওর একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, সো গাড়িটাও ঠিক করাচ্ছে না। কেন ঠিক করাচ্ছে না? বলে ঠিক করায় কি লাভ, তেলের দাম যা বাড়ছে, আমার তো বেতন চলে যাবে আর কি, অনেক বেতন চলে যাবে, থাক পরে ঠিক করাবো আর কি। সো ইটস গোয়িং থ্রু আ ট্রেমেন্ডাস, ইউরোপ ইজ ব্লিডিং বিকজ তার মধ্যে আবার ড্রাফট হয়েছে। সো আপনার ইউরোপের কনজামশন তো কমবেই, আবার ইউরোপ আমেরিকার কনজামশন কমার কারণে আমাদের গার্মেন্টসের অর্ডার কমছে। সো পুরা, বাট আমাদের গার্মেন্টসের একটা জিনিস যেটা ভালো হয়েছে, যেটা আমি জানি না পত্রপত্রিকায় খুব কম আসে, সেটা হচ্ছে যে ভিয়েতনাম কম অর্ডার যাচ্ছে। ভিয়েতনাম 3 বছর আগে আমাদের মেইন কম্পিটিটর একটা ছিল, এখন কিন্তু ভিয়েতনাম মোটামুটি ওই জায়গায় আমাদের কম্পিটিটর না। সো সেটা আমাদের গার্মেন্টসের জন্য কিছুটা হলেও ভালো সাইন। বাট তারপরে আমার কাছে মনে হয় যে আরও হয়তো বেশ কিছুটা সময় হয়তো বা ইকোনমিক স্ট্রাগলটা যাবে। দ্যাটস ফর শিওর। আমার যেটা মনে হয় যে কমোডিটি মার্কেট, গ্লোবাল কমোডিটি মার্কেটটা যদি স্ট্যাবিলাইজ না করে, কমোডিটি প্রাইস বাড়ার কিছু পজিটিভ ইম্প্যাক্টও আছে, যেটা হয়তো আমরা এক্সপিরিয়েন্স করি, শুধু সব কিছু নেগেটিভ না। আমি যদি বলি যে তেলের দাম বাড়লে কিন্তু আমাদের রেমিটেন্স আর্নিং বাড়ে, এটা আমরা দেখেছি। সো দেখা যায় যে যেহেতু জিসিসি ইকোনমিক্সগুলো মিডল ইস্টে, ওরা পেট্রোলিয়াম ড্রিভেন, দেখা যায় অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনক্রিজ করে এবং আমাদের লেবার নিডস বেড়ে যায়। সো দেখা যায় যে তেলের দাম বেশি থাকলে আমাদের যদি হয়তো ইম্পোর্ট কস্ট বাড়ে, বাট আমাদের ওদিক থেকে রেমিটেন্স আর্নিং বাড়ারও একটা ভালো সম্ভাবনা আছে, এবং এটা হিস্টোরিক্যালি দেখা গিয়েছে হয়েছে। সো দ্যাটস আ পজিটিভ থিং। বাট সমস্যাটা যেটা হচ্ছে যে ওয়ারটা যদি না থামে, এই স্যাংশনটা, ওয়ারটা যদি চলতে থাকে, ইফ ইট প্রলংস ফর 1 year, this economic pain will continue because it stems from international
ফ্যাক্টরস আর কি। আরেকটা মেজর চ্যালেঞ্জ আছে যেটা আমি একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বেশ কিছু লং টার্ম কিছু মেগা প্রজেক্টস ইনভেস্ট করেছে, যেটার অফকোর্স পজিটিভ ইম্প্যাক্ট আছে, বাট অন দ্য আদার সাইড এটারও কিন্তু আসলে আমাদের রিপেমেন্টের একটা ম্যাসিভ বার্ডেন চলে আসবে। এখন আমরা অনেক প্রজেক্টসের গ্রেস পিরিয়ডে আছি, যেটা ইআরডির ডেটা থেকে আমি দেখছিলাম ইকোনমিক রিলেশনস ডিভিশন থেকে, যে মোস্ট লাইকলি 2.5 টাইমস হয়ে যাবে ইন দ্য নেক্সট 3 ফিসক্যাল ইয়ার আমাদের রিপেমেন্টটা, যেটা কোনো সমস্যা হতো না যদি আমাদের অ্যাসেট আমাদের রেভিনিউ বেসটা ভালো হতো। আপনি জানেন যে আমাদের রেভিনিউ পার ক্যাপিটা ইয়ার ওয়াইজ আমাদের ইটস অ্যারাউন্ড 9 to 10%, উইচ ইজ প্রবাবলি ওয়ান অফ দি লোয়েস্ট ইন দ্য রিজন। নেপালের মতো ইকোনমিতেও এটা 25%-এর কাছাকাছি, 25% অফ জিডিপি হচ্ছে ওরা রেভিনিউ, গভর্নমেন্টের রেভিনিউ হিসাবে আসে। সো এইটা একটা মেজর এরিয়া। সো গভর্নমেন্টকে যদি রিপে করতে হয়, আইদার দে হ্যাভ টু বড়ো এগেন টু রিপে, অর দে হ্যাভ টু মোবিলাইজ ইন্টারনাল রিসোর্সেস, যেটা হতে পারে ট্যাক্সেশন, ভ্যাট, এগুলো থেকে আসলে টাকাটা আনতে হবে, যেটা আনফর্চুনেটলি হচ্ছে না ফর হোয়াট এভার রিজন। কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস আছে, বাট দিস ইস্যু নিডস টু বি অ্যাড্রেসড ভেরি ভেরি কুইকলি আর কি। এইটা একটা মানে এটা নিয়ে ইভেন দেবপ্রিয় স্যার অনেক বলতেছিলেন যে 2025-এ বাংলাদেশ উইল হ্যাভ অ্যাগেইন একটা ধাক্কা খাবে, বিকজ এই মেগা প্রজেক্টগুলোর জন্য টাকা তখন মানে একটা বড় অঙ্কে দিতে হবে। সো যদি আল্লাহ মাফ করুক, এই যুদ্ধ যদি ওই পর্যন্ত যায়, যুদ্ধ যদি এখন যেভাবে কন্টিনিউ করছে, যদি 2025-26 পর্যন্ত যায়, তখন 2025-এ গিয়ে আমাদের আরেকটা মানে ডিফিকাল্ট স্টেজ আসবে। মানে হোপিং যে এটা যুদ্ধটা কিছু একটা মানে একটা কনক্লুশনের দিকে আসবে, একটা স্টেলমেটে চলে আসবে, হয়তো এটা মানে ইউ কিংবা ইউএস ব্রোকার কোনো একটা সলিউশন হবে, কারণ যেটা হচ্ছে এটা সাস্টেনেবল না, আসলে কারোর জন্যই সাস্টেনেবল না। এটা ইউর জন্য ইটস আ বিগ চ্যালেঞ্জ, কারণ ওরা তো অনেকটা রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট। এখন ওনাদের চয়েস হচ্ছে আইদার অন্য মার্কেট থেকে আনা, নিয়ে আসা এট আ ভেরি হাই প্রাইস, কিংবা অন দ্য আদার সাইড রিনিউয়েবলসে মুভ করা, ডিপেন্ডেন্সি কমানোর জন্য, যেটা দুইটাই কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং, খুবই এক্সপেন্সিভ অ্যান্ড চ্যালেঞ্জিং আর কি। সো ওই পার্সপেক্টিভ থেকে এটা কারো ইন্টারেস্টেই না যে ওয়ারটাকে কন্টিনিউ করা, ইউক্রেনের জন্য না, রাশিয়ার জন্য না, ইউর জন্য না, ইউএস এর জন্য না। সো আই এম ভেরি অপটিমিস্টিক দ্যাট this war is probably going to come to a closure within the next 6 to 1 year, 6 months to 1 year. Okay, hopefully that happens. Hopefully. So আপনার ইনভেস্টরদের আপনার লাস্ট 4 years আমি যদি বলি, নট অনলি যে আপনারা তো মানে LightCastle পার্টনার্সের একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সাথে কাজ করা, রাইট? বাংলাদেশের মার্কেট, এটার স্ট্রেংথ, এটার অপরচুনিটি, চ্যালেঞ্জেস দেখানো, অ্যান্ড দেন তাদের জন্য এই মানে পুরো মানে প্যাথওয়েটা ইজি করা। আপনার বাংলাদেশের মানুষ যেটা মনে করে, সাধারণ মানুষ, সেটা হচ্ছে যে আমাদের দেশে তো ইনভেস্ট করার প্রশ্নই আসে না। হ্যাঁ, আমরা তো নোংরা বাজে কান্ট্রি, এখানে তো কোনো অপরচুনিটি নাই, সুযোগ নাই, এই জন্য। তো এখানে আপনারা যারা আসলে হাই লেভেলে কনসালটেশনে আছেন, তারা কি দেখেন আসলে আমাদের দেশের ইকোনমিতে? আমি নট টকিং অ্যাবাউট মানে 3 months, আই এম টকিং অ্যাবাউট লাস্ট 3-4 years, আসলে ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের ইন্টারেস্ট কেমন? ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি এটা বলার আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মনে হয় এটা দ্যাট উইল সেট দ্য কনটেক্সট। যে টেলিনর, বাংলাদেশের গ্রামীণ ফোন, টেলিনরের একটা খুব প্রফিটেবল ভেঞ্চার। ওদের সবগুলো মার্কেট থেকে, ওরা তো অনেকগুলো মার্কেটে অপারেট করে, সবগুলো মার্কেট থেকে দ্য বাংলাদেশি মার্কেট ইজ দেয়ার মোস্ট প্রফিটেবল মার্কেট। মাঝখানে একটা কথা হচ্ছিল যে মানে রবির সাথে, মানে রবির প্যারেন্ট এক্সিয়াটার সাথে একটা টেলিনরের একটা মার্জারের ডিসকাশন হচ্ছিল, সাম সর্ট অফ অ্যালায়েন্স অর মার্জার। ওটার মধ্যে ক্যাটেগরিক্যালি বাংলাদেশ মার্কেটটাকে জিপি আলাদা, টেলিনর আলাদা রেখেছে, বিকজ ইটস সো প্রফিটেবল, ইটস লাইক দেয়ার গোল্ডেন গুজ আর কি, যেখানে অনেক প্রফিট আছে, এবং এটা দে ওয়ান্টেড টু কিপ দ্য ইউনিট অ্যাসাইড। সো বাংলাদেশকে নিয়ে একটা যেটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে অফকোর্স ইটস ডিফিকাল্ট টু ডু বিজনেস ইন বাংলাদেশ ফর শিওর। আমি যদিও ডিফাঙ্ক্ট হয়ে গেছি ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে, বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 160, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং ইজ 80। সো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন কন্ট্রাক্টের আপনার ভ্যালু করা হয় কিনা, কিংবা রেসপেক্ট করা হয় কিনা, কিংবা ওভারঅল টাকা বের করে নিয়ে যাওয়া যায় কিনা, বেশ অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। কিংবা আপনার কোম্পানি সেট আপ করতে কীরকম সময় লাগে, কিছু ক্রাইটেরিয়া দিয়ে ওরা জাজ করতো। এখন যদি ক্লোজড হয়ে গেছে, কেউ যদি র্যাঙ্কিংগুলো দেখে ডিসিশন নেয়, বাংলাদেশ শুড নট বি আ চয়েস থিওরিটিক্যালি, বাট ওখানেই আমার মনে হয় ওখানে দের ইজ দিস অপরচুনিটি, বিকজ যেহেতু ইটস টাফ,
টু এন্টার দ্য মার্কেট, অপারেট করাটা অনেক ডিফিকাল্ট। বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ করা খুবই ডিফিকাল্ট, বড় কোম্পানির জন্য ডিফিকাল্ট ডিউ টু আ লট অফ রিজনস, ডিউ টু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস লাইক বিউরোক্রেটিক রেড টেপ, করাপশন যেটা আপনি বললেন, এগুলো তো আছে। বাট এন্ড অফ দ্য ডে যে এন্ট্রেন্সড হয়ে যেতে পারে, যে মার্কেটটাকে ক্র্যাক করে ফেলতে পারে, দিস ক্যান অলসো বিকাম দ্য মোস্ট প্রফিটেবল মার্কেট ফর। এবং এই জিনিসটা আমরা দেখেছি যে লাস্ট 3-4 বছরে অনেক প্লেয়ার্স, আমরা যেটা হয় যে আমরা তো প্রচুর নলেজ কন্টেন্ট আমরা ডিসেমিনেট করি, আমরা পাবলিশ করি, উই গেট সার্চড বাই আ লট অফ প্লেয়ার্স হু আর লুকিং টু নো মোর অ্যাবাউট বাংলাদেশ। সো আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ইনভেস্ট বাংলাদেশ, সো আমরা ওটার মাধ্যমে প্রমোট করি। সো উই গেট অ্যাপ্রোচ বাই লট অফ অনেকে যেটা আছে জাস্ট জানার জন্য, হয়তো ইনভেস্ট করলে 3-4 বছর পর করবে, বাট জানতে চায়। সো এটাকে আমি একটা পজিটিভ দিকে দেখতে চাই, যে পিপল আর অ্যাকচুয়ালি টেকিং নোটিস, উইচ ইজ অলসো বিগ স্টেপ। বাংলাদেশকে বলছে আচ্ছা এই দেশটা তো আসলে সবাই গরিব, না খেয়ে মারা যাচ্ছে, কিংবা এই দেশটা ক্লাইমেট চেঞ্জের কারণে তো কোনো ল্যান্ডই থাকবে না, এরকম কিছু কথা আছে গ্লোবাল ইয়েতে। বাট we are seeing a lot of interest because Bangladesh over the last 4-5 years has been getting a lot of positive PR in Western media. অনেকে বলছে it's the best kept secret in Asia. অনেকে বলছে যে both Vietnam and Bangladesh are growing. Vietnam অনেক গ্রো করে গিয়েছে, ওরা অনেক চাইনিজ ইনভেস্টমেন্ট পেয়েছে, গ্রো করেছে। বাংলাদেশ is probably the hidden gem which can be explored. দুইটা কারণে, একটা রিজন হচ্ছে বাংলাদেশের দুইটা জিও স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে দে আর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, উইচ আর গোয়িং টু বি দ্য বিগেস্ট মার্কেটস। আপনি যেটা বললেন, চায়না যদি সুপার পাওয়ার হয়, কোয়াইট অবভিয়াসলি ওরা হয়তো গার্মেন্টস বানাবে না, অ্যাপারেল বানাবে না, সো ওদের তো কাপড় পরবে। সো বাংলাদেশ ক্যান বিকাম দেয়ার সাপ্লায়ার, ক্যান বিকাম দেয়ার টেইলার। ইন্ডিয়ার জন্য সেম হচ্ছে, ইন্ডিয়াতে আমরা এক্সপোর্ট করছি 1 বিলিয়ন অড। সো এটা আমাদের জিও স্ট্র্যাটেজিক একটা অ্যাডভান্টেজ আছে। এক্সিস্টিং আরেকটা অ্যাডভান্টেজ আছে যে আমাদের বেশ কিছু ট্রেড বেনিফিটস আছে, বিকজ আমরা উই আর এন এলডিসি। এলডিসি হওয়ার কারণে আমরা অনেক জায়গায় জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাই, অনেক জায়গায় আমাদের প্রেফারেন্সিয়াল ট্রেড বেনিফিটস পাই, যেটা অনেকে ইনভেস্টাররা ক্যাপচার করতে চান কিংবা এটা ক্যাপিটালাইজ করতে চান। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি থার্ডটা যেটা আপনি বলছেন পারফেক্টলি বললেন, যে আমাদের একটা ম্যাসিভ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা এক্সপিরিয়েন্স করছি, যেটা নেক্সট 15 ইয়ার্সে আসবে। যদিও স্কিল ইজ আ প্রবলেম, স্কিল্ড ওয়ার্কফোর্স পাওয়াটা খুব মেজর চ্যালেঞ্জ, বাট আমাদের সেমি স্কিল্ড আনস্কিল্ড ওয়ার্কার্স প্রচুর আছে, যেটা আপনি ম্যানুফ্যাকচারিং লেভেলে করতে পারেন। দ্য ফোর্থ থিং ইজ আমাদের যে লার্জ একটা গ্রোয়িং কনজিউমার ক্লাস আছে, পার্টিকুলারলি আমরা মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস পপুলেশন বলি, ইটস রাফলি অ্যাকর্ডিং টু বিসিজি দ্য এস্টিমেট ইজ অ্যারাউন্ড লাইক 25 মিলিয়ন, 2 থেকে 2.5 কোটি মানুষ আছে যারা মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস ওই সেগমেন্টে আছে। সো ওদের কিন্তু একটা গ্রোয়িং অ্যাপেটাইট আছে। আপনি দেখবেন যে কনজিউমার ইলেকট্রনিক্স আপনার সিগনিফিকেন্টলি বাংলাদেশে হচ্ছে, অনেকে বাংলাদেশে সেট আপ করছে। মোটরসাইকেল দেখবেন অনেকে বাংলাদেশে সেট আপ করছে, বিকজ দ্য মার্কেট হ্যাজ বিকাম কোয়াইট বিগ। স্মার্টফোন আমরা 4 বছর আগে আমরা অলমোস্ট ফুললি ইম্পোর্ট করতাম, এখন আমাদের 80% আমরা 80 to 90% স্মার্টফোন আমাদের লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে। অনেক প্লেয়ার্স আছে যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছে জাস্ট টু টেক বেনিফিট অফ দ্য ইম্পোর্ট ডিউটিস। সো এটা হচ্ছে কারণ দের ইজ আ গ্রোয়িং ডিমান্ড ইন দ্য ডোমেস্টিক মার্কেট, যেটা আরেকটা অ্যাট্রাকটিভ ফ্যাক্টর। আমরা যদি সিম্পলি চিন্তা করি যে কক্সবাজারে গত 5 বছরে ওভারঅল ভিড় কি পরিমাণ বাড়ছে, হ্যাঁ, মানে যে কেউ চিন্তা করতে পারে যে এটা সব বাংলাদেশি, তাই না? এবং এরা সবাই নট নেসেসারিলি আপনার বিলিয়নিয়ার, বাট কক্সবাজারে যে পরিমাণ ট্রাফিক বাড়ছে ট্যুরিজমের, অথবা বান্দরবনে অথবা সিলেটে, সেটা একটা ইন্ডিকেশন যে আসলে এখানে একটা কনজিউমার অ্যাপিটাইট আছে, যেটার জন্য আপনার লাস্ট 5 ইয়ার্সে ম্যারিকো অনেক ভালো করছে, আপনার ইউনিলিভার অনেক ভালো করছে 5 ইয়ার্সে, যদিও করোনার সময় ইউনিলিভার পাবলিক একটু ডিফিকাল্ট টাইমসের মধ্যে গেছে, বাট বিএটিভি অসম্ভব ভালো করতেছে তাদের। আমি একজনের সাথে কথা বলছিলাম, বিএটিভি মানে উনি বলছিলেন যে ওয়ার্ল্ডে বিএটিভি যত জায়গায় অপারেট করে এর মধ্যে বিএটিভি এখন ওয়ান অফ দ্য বেস্ট জায়গা লোকেশন হচ্ছে গিয়ে, মানে টেলিনরের যেমন বাংলাদেশ, বিএটিভির ক্ষেত্রেও বাংলাদেশ। সো আপনার অনেকগুলো কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশে এসে তারা কিন্তু এই অপরচুনিটিটাকে দেখতেছে। প্রচুর ইন্ডিয়ান, শ্রীলঙ্কার বাংলাদেশে এসে কাজ করতেছে, হাই প্রোফাইল জব করতেছে। বাট বাংলাদেশিরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমাদের দেশের ব্যাপারে বা আইডেন্টিটির ব্যাপারে খুবই নেগেটিভ। হ্যাঁ, এটা মানে এটা নিয়ে আমরা একটু কথা বলি যে আমি যদি এখন আজকে একটা দেই, ধরেন একটা লেখা, একটা পত্রিকা, কোনো একটা পত্রিকা, অনলাইন পত্রিকা, ধরেন এবিসি পত্রিকা একটা দিল যে বাংলাদেশের ঢাকা শহরের গাছগুলা অক্সিজেন দেওয়া বন্ধ করে দিছে বাংলাদেশের করাপশনের কারণে, রাইট? এত করাপশন, গাছগুলার সিদ্ধান্ত নিছে তারা আর অক্সিজেন দিবে না। এটা কিন্তু মনে করেন যে আপনার 24 ঘন্টার মধ্যে 1 কোটি শেয়ার হবে পারলে, কারণ সবাই এটা বিশ্বাস করবে যে হ্যাঁ আসলেই দেখো গাছগুলাও বুঝতে পারছে, গাছ তো মিথ্যা কথা বলে, গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দিছে। নো ওয়ান উইল সে, আপনি সেটা প্লাস্টিকের ডিম বলেন আর তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে পানি ঢুকানো বলেন, এনি নেগেটিভ নিউজ বাঙালি বা আমরা যারা, বিকজ আমাদের সোল মানে কালেকটিভ সেলফ স্টিম এত লো,
আমাদেরকে যদি কেউ বলে খারাপ, আমরা সাথে হ্যাঁ তাই তো, তুমি কেমনে জানলে আমি খারাপ, বাট আমরা কখনো বলবো না যে আমাকে তুমি খারাপ বলতেছো কেন। সো ফর এক্সাম্পল চায়নাতে বাক স্বাধীনতা নাই, কিন্তু চায়নাতে দেশপ্রেম আছে। আপনার ইন্ডিয়াতে আপনার প্রচুর পরিমাণে অর্থনৈতিক বৈষম্য আছে। ইন মেনি মার্কার্স ইন্ডিয়ার যে লোয়ার 50% পপুলেশন, বিলো মানে মানে শেষ 50% পপুলেশন, দে আর সিগনিফিকেন্টলি মোর পুয়ার দেন বাংলাদেশি মানে লাস্ট 50% পপুলেশন, বটম 50% পপুলেশন। সো বাট ইন্ডিয়াতে প্রচুর দেশপ্রেম আছে। ইন্ডিয়ার দেশপ্রেম অনেক স্ট্রং কম্পেয়ার টু বাংলাদেশের দেশপ্রেম, বাংলাদেশিদের। তো বাংলাদেশিরা কখনো মনে করে না কালেকটিভলি যে এই যে আমি আমার আইডেন্টিটিকে ছোট করি, এই যে আমি আমার নিজেকে কালেকটিভলি ছোট ফালতু মনে করি, এবং আমার একমাত্র আইডেন্টিটি আপডেট করার উপায় হচ্ছে গিয়ে টু বিকাম ইউরোপিয়ানস, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না আনলেস আপনি আপনার ছেলেকে একটা বা মেয়েকে ইউরোপিয়ান একটা মেয়ের সাথে বিয়ে দেন এবং তার বাচ্চাটা এক্স্যাক্টলি ইউরোপিয়ান হয়। দ্যাটস দ্য অনলি পসিবল ওয়ে। বাট আদারওয়াইজ ইউ রিমেইন ইন ইউর আইডেন্টিটি, you hate your identity, and you মানে কি বলবো মানে you struggle, you suffer, আমরা সাইকোলজিক্যালি নিজেদেরকে সাফোকেট করি থিঙ্কিং দ্যাট আমি তো ফালতু, আমরা বাঙালি, আমরা তো ফালতু, ময়লা শ্যামলা যাই বলেন না কেন। এইটা আসলে আমাদেরকে কীভাবে এফেক্ট করে ইকোনমিক্যালি, রাইট? এই যে আমরা যে সামষ্টিকভাবে নিজেদেরকে নিজেরাই হেয় প্রতিপন্ন করি। মানে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি আসলে অনেকগুলো অ্যাঙ্গেলে চিন্তা করছি। আসলে এটা আসলে দিস প্রবলেম ইজ মাল্টিফ্যাকেটেড। এটা কিন্তু আসলে দিস ডিড নট হ্যাপেন ওভারনাইট। জি, আমাদের মাথায় ঢোকানো হয়েছে যে আমরা অ্যাজ আ নেশন আমরা উই আর নট গুড এনাফ, রাইট? আমাদের গালি দিয়ে এভরিথিং ওইটা আছে। বাট একটা জিনিস কি, মানে আমার যেটা মনে হয় যে যেটা একটা প্রবলেম, মানে এটা আমাদের মানে দেয়ার আর মেনি অ্যাসপেক্টস, হয়তো এখানে সময় হবে না। একটা অ্যাসপেক্ট আপনি দেখবেন যে আপনি যখন কনজিউমার হিসেবে কিছু জিনিস কিনতে যান, ইউ অটোমেটিক্যালি হ্যাভ মোর ট্রাস্ট অন অ্যান ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট হলে আপনি হয়তো বেশি ট্রাস্ট করবেন বাংলাদেশি প্রোডাক্ট থেকে। হয়তো কোনো রিজন আছে, হয়তো ইনস্ট্যান্সেস আছে বাংলাদেশি কোম্পানিজগুলো অত এথিক্যাল না হতে পারে, মেবি দ্যাট মাইট বি অ্যান আন্ডারলাইং রিজন। এটা একটা প্রবলেম পার্টিকুলারলি। ইভেন আপনি ইউথদেরকে যদি জিজ্ঞেস করেন, ইউথরা তো আমাদের ফিউচার ইন আ ওয়ে, এবং আমার চেনা অনেক মানুষ আছে বিদেশে গিয়েছেন এভরিথিং। সো তাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা হোয়াট ইজ ইউর ড্রিম, কী করতে চাও তুমি? বলছে যে আমি বাইরে সেটেল করতে চাই, দিস ইজ হিজ ড্রিম। কিংবা ওকে বলা হয় যে আচ্ছা তুমি তোমার যে বিয়ে দেওয়া হয়, তখন কি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ছেলে কি করে? ছেলে হচ্ছে ছেলে হচ্ছে বিদেশ থাকে, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। 10 out of 10 কি করে? এখন হতে পারে যে সে হয়তো মানে আই এম নট ডিমিনিং এনি প্রফেশন, সবগুলো রেসপেক্টফুল থাকা উচিত, সব কাজই ইম্পর্টেন্ট। যেটা আমাদের আরেকটা প্রবলেম যে আমরা আসলে অনেক কাজকে ছোট বড় মনে করি। বাট এইগুলো কিন্তু দিজ আর প্রবলেমস, দিজ আর সোসাইটাল প্রবলেমস, যে আমাদের ফিউচার যারা ইউথ, যারা এডুকেটেড মানুষজন, তারা তাদের ফিউচারটা দেশের বাইরে দেখে, রাইট? এটা আমার কাছে মনে হয় এটা দিস ইজ আ মেজর চ্যালেঞ্জ। আমরা হয়তো ইন্ডিয়াতে কিংবা চায়নাতে দেখবো যে অনেক কিন্তু রিটার্নিং ইন্ডিভিজুয়ালস আছে। সাপোজ চায়নাতে যতগুলো আপনার বড় বড় কোম্পানিজ আছে, স্টার্টআপস আছে, আমরা কিন্তু দেখবেন বেশিরভাগই কিন্তু অ্যামাজনে কাজ করেছে, অ্যামাজন থেকে 3-4 বছর 5 বছর কাজ করে দেশে ব্যাক করে কিছু একটা করেছে। ফ্লিপকার্ট যেভাবে শুরু হলো, এক্স্যাক্টলি ফ্লিপকার্ট যেভাবে ইন্ডিয়াতে শুরু হলো, এবং ওনারা ব্যাক করে কাজ করছে বিকজ দে আর সিইং আ ফিউচার, রাইট? আমি আনফর্চুনেটলি হয়তো ফিউচারে হবে, আই এম ভেরি হোপফুল, অপটিমিস্টিক, বাট ফিউচারে আমি দেখছি না আমাদের যারা এডুকেটেড মানুষ, যারা ইউথ, তাদের প্ল্যানিং আমি দেখছি না যে আমি 5 বছর পর দেশের ব্যাক করবো। হয়তো যদি দেশে আসতে হয়, তার হয়তো আসবে, বাবা মা অসুস্থ হলে হয়তো আসবে, হয়তো বাধ্য হয়ে সেটেল করবে, বাট কোনো হোপ থেকে এই সেটেল ব্যাক করছে না, কিংবা করার কোনো প্ল্যান নেই। আই হ্যাভেন্ট ডান এনি কাইন্ড অফ রিসার্চ অর লার্জ স্কেল আমি স্যাম্পল নিইনি, বাট আমার আশেপাশে যারা ছিল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি আর কি। সো দিজ আর প্রবলেমস। কারণ আমার নিজের যে জিনিসটা, আপনি ধরেন আমার দেশকে যদি আমার মা হিসাবে ট্রিট করে, মাই মাদার ক্যান বি আগলি, but end of the day she is my mother, right? আমার মা যতই ভালো হোক, যতই খারাপ হোক, সে আমার মা। এবং এন্ড অফ দ্য ডে আমি যদি আমার মাকে রেসপেক্ট না করি, আমার অন্য কারো তো দরকার পড়ে নেই রেসপেক্ট করার জন্য। এবং ওভাবে আমরা চিন্তা করি না। উই থিঙ্ক বাই বিলিটলিং মাই কান্ট্রি দে আর, মানে থাকে না বিকামিং এন ইন্টেলেকচুয়াল, যে আচ্ছা এটা তো এই সমস্যা তো সব জায়গাতেই আছে, মানে দেয়ার আর প্রবলেমস। আমার সমস্যাটা আছে বলেই তো আসলে সলিউশনের একটা রাস্তা আছে, অপরচুনিটিস আছে অনেক সলভ করার জন্য, যেটা আনফর্চুনেটলি অনেকে হয়তো অন্যভাবে দেখেন আর কি, উইচ ইজ কোয়াইট আনফর্চুনেট। বাট
যেটা বললাম, একটা মাইন্ডসেটের শিফট দরকার। উই নিড মোর অপটিমিজম, উই নিড মোর এই জায়গাটাতে আমার রাইট, আমি এটা পডকাস্টে অনেক কথা বলার চেষ্টা করি এবং আমি সামনেও বলবো, যদি এটার কারণে আমি সবচেয়ে বেশি পরিমাণে গালি খাই। সো বাট দ্যাটস অল রাইট। বাংলাদেশিদের আই ডোন্ট নো, আমরা কেন যেন দুইটা জিনিসকে আলাদা মনে করি, ইন দ্য সেন্স দ্যাট ধরেন আমরা সামষ্টিকভাবে বাঙালি জাতিগতভাবে নিজেদেরকে গালাগালি করে, নিজেদেরকে ময়লা মনে করে। এই যে সে নিজেকে গালাগালি করে, গালমন্দ করে, এই যে দেশ খারাপ, দেশে কোনো ভালো কিছু হবে না, আপনার সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, ও না, ও তো বেশি জিম্বাবুয়ের সাথে খেলছে বা কেনিয়ার সাথে খেলছে বলে হয়েছে, তা না হইলেও হইতে পারতো না। আপনার দেশের একটা স্টুডেন্ট ভালো কিছু করলো, ও না, এখানে বাংলাদেশের স্কুল কলেজের কোনো ইয়ে নাই। আপনার আমেরিকাতেও হোমলেস পার্সন আছে, ও না, আমেরিকার হোমলেস পার্সন হোমলেস হয়েছে কারণ হচ্ছে ও খারাপ, আর আমার দেশের গরিব মানুষ গরিব হয়েছে কারণ ও সুযোগ পায় নাই। সে কিন্তু আমেরিকার কোনো হোমলেস পার্সনের ব্যাপারে কোনো স্টাডি রিসার্চ কিছু জানে না, কিন্তু সে বলে দিল আর কি। মূল কথা হচ্ছে আমি খারাপ হইতেই হবে, আমি এবং আমার দেশের মানুষ এবং আমার দেশের প্রত্যেকটা মানুষ খারাপ হইতে হবে। এখন তারা সামহাও কয়েকটা জিনিস হচ্ছে এখানে। একটা হচ্ছে যে দেশের গঠনমূলক সমালোচনা করা এবং দেশকে শর্তহীনভাবে আনকন্ডিশনালি একটা হতাশার জায়গা হিসেবে চিন্তা করা, বা দেশকে অনেক ক্ষেত্রে ঘৃণা করা টু এক্সটেন্ট, যেখানে সে মনে করে যে আমার স্বপ্ন এটা ছেড়ে যাওয়া আনকন্ডিশনালি, এটাকে তারা এক বানায় ফেলছে। তারা চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমি দেশের সমালোচনা করতে পারি এবং আমি দেশকে ভালোবাসতে পারি, কারণ এটা আমার দেশ, আমার মাটি, এবং আমার এই ব্রাউন ব্যাপারটা কোনোদিনও যাবে না। আরেকটা যেটা, সেটা হচ্ছে কি, সে তার পরের প্রজন্মকে বারবার যে গল্পটা বলে আমাদের দেশের শিক্ষিত মেধাবী সমাজ, সেটা হচ্ছে যে তুমি সামহাও তোমার আইডেন্টিটিটা তুমি চেঞ্জ করতে পারবা। তোমার আইডেন্টিটিটা এখানে ঠিক আছে, কিন্তু তোমার স্বপ্ন হওয়াতে তুমি তোমার আইডেন্টিটি চেঞ্জ করবা। কীভাবে? 20-30 বছর এখানে থেকে তুমি বাইরে চলে যাবা। বাট এটা তো সম্ভব না। আমি তো সাইকোলজিক্যালি আমি আমার আইডেন্টিটি চেঞ্জ করতে পারবো না। আমি স্বপ্নে বাংলাই কথা বলবো, আমি স্বপ্নে হয়তো বাংলাদেশের কিছুই দেখব, এবং তারা কোনোভাবেই সামষ্টিকভাবে আমরা চিন্তা করতে পারি না যে আমি আমার দেশকে নিয়ে কি ভাবি, তারই একটা প্রতিক্রিয়া হচ্ছে আমার দেশের সামনে 30-50 বছরে কি হবে। এটাকে তারা আলাদা মনে করে যে আমার দেশের উন্নতি অনুন্নতির সাথে সমৃদ্ধি অথবা সমৃদ্ধি না হওয়ার ব্যাপারে আমরা কালেকটিভলি আমার দেশের ব্যাপারে আমার দেশপ্রেম, আমার দেশের প্রতি কিছু করার চিন্তা, দেশের অপরচুনিটি এক্সপ্লোর করার চিন্তা, এই দুটোর মধ্যে তারা কোনো মিল দেখে না। হ্যাঁ, তারা এই জিনিসটা বুঝতেই পারে না যে আবেদ স্যার যে ব্রেক শুরু না করে বিদেশে চাকরি করতেই পারতো, কিন্তু সে যে বিদেশে চাকরি না করে দেশে চাকরি করলো, তাতে যে একটা ব্র্যাকের মতো একটা অর্গানাইজেশন তৈরি হইলো, এই জিনিসটা বাঙালি বোঝে না। বাঙালি মনে করে যে আবেদ স্যার দেশে থাকা আর বিদেশে থাকা একই কথা। বাট এটার জন্য যে একটা জাইগ্যান্টিক ইম্প্যাক্টের ডিফারেন্স, এটা সে চোখের সামনে দেখে, বাট এটা তার নিজের লাইফে ইন্টারনালাইজ করতে রাজি না। আমি যদি একটা এক্সাম্পল বলি, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসলে অনেক ভালো জায়গায় ছিল, অনেকে মুভ করেছে। আই রেসপেক্ট দেয়ার ডিসিশন। আমার কোনো সমস্যা নেই, কেউ বিদেশে যেতেই পারে, ইটস আ ফ্রি ওয়ার্ল্ড। কারো যোগ্যতা থাকলে, কারো যদি কোনো সব কিছুটা না থাকে, যেতেই পারে। অনেক সময় যেটা দেখা যায় কি, মেনি আর টাইমস দে আর আন্ডার সেলিং দেমসেলভস। আমার কাছে অনেক সময় মনে হয় যে দেখা গেলো কেউ একজন কোনো একটা কোম্পানির ডিরেক্টর ছিল, ওখানে গিয়ে দেখা গেল যে কোনো একটা হয়তো সুপার শপে স্টোর ম্যানেজার হিসেবে কাজ করছে, উইচ ইজ ফাইন। বাট এন্ড অফ দ্য ডে ওর যে পোটেনশিয়ালটা ছিল, এটা তো একটা দেশের জন্য অপরচুনিটি কস্ট। রাইট, ও যদি গিয়ে একটা বড় কোম্পানি এন্টারপ্রেনারশিপ করতো, বড় কোনো লার্জ কনসাল্টিং ফার্মে কাজ করতো, ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করতো, ইট উড হ্যাভ বিন ফাইন। ওর কাজের সম্মানটা, ওর মেধার সম্মানটা পাচ্ছে, বাট এটা তো হচ্ছে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমার কাছে ওইটাই ফান্ডামেন্টালি প্রবলেম হয়। ইটস আ লস ফর দ্য ওয়ার্ল্ড, যে যার যে ট্যালেন্টটা, সেই ট্যালেন্টের রিফ্লেকশন হচ্ছে না, জাস্ট বিকজ হি ইজ মুভিং। অফকোর্স তার লং টার্ম পিকচার থাকতে পারে যে আমি আমার সন্তানের ভালোর জন্য মুভ করছি, অ্যান্ড দ্যাটস ফাইন, হতে পারে। বাট আন্ডার সেলিংটা ইজ সামথিং দ্যাট হার্টস মি আর কি দ্য মোস্ট। যে মানুষ এক জায়গায় গেল, গিয়ে হয়তো ক্যানাডা হতে পারে, ইউএস হতে পারে, অফকোর্স কেউ পড়াশোনা করে হলে যেতে পারে, বাট এন্ড অফ দ্য ডে দেখছি যে আসলে যে টাইপের জব করছে, উইচ ইজ নট অ্যালাইন উইথ দেয়ার ক্যাপাবিলিটিস অ্যান্ড ট্যালেন্ট আর কি।
এখানে আরেকটা জিনিস যেটা খুবই মানে ইন্টারেস্টিং ইন দিস ন্যারেটিভ অফ দেশের সবই কালো, বিদেশের সবই ভালো, এই যে ন্যারেটিভটা যে বিদেশের সবই ভালো দেশের সবই কালো, এখানে ইন্ডিয়াতে একটা জিনিস হয়েছে, একটা ট্রান্সফরমেশন হয়েছে যেটা আমার কাছে ফেনোমেনাল লাগে, যেটা কোনো পলিটিক্যাল কিন্তু ট্রান্সফরমেশন না, ইটস আ সোশ্যাল ট্রান্সফরমেশন। চায়নাতে হচ্ছে, ইন্ডিয়াতে, যেটা হলো যেমন ধরেন একটা এক্সাম্পল, যে শাশি তাহুর অ্যাজ অ্যান এক্সাম্পল, সে যেই অক্সফোর্ড ইউনিভার্সিটি যেই টকটা দিছে বা যে বইটা লিখছে, যেখানে সে আপনার ইউরোপিয়ান কলোনাইজারদেরকে মোটামুটি ধুয়ে ফেলছে এবং সে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা গ্রেট ইন্ডিয়াকে এক্সপ্লয়েট করে তুমি তোমার সিভিলাইজেশনকে দাঁড়া করাইছো অ্যান্ড দিস ইজ আনফেয়ার। হ্যাঁ, তুমি এখন আমাকে টাকা দিবা না, দ্যাটস ফাইন, বাট উই ওয়ন্ট ফরগেট হোয়াট হ্যাপেন্ড, রাইট? দেখেন ওই কথার সাথে আজকে গত মাসে যখন ইন্ডিয়ার ফরেন মিনিস্টার সে যখন ইউরোপকে বলতেছে যে মানে ইউরোপস প্রবলেম ইজ নট ইন্ডিয়াস প্রবলেম, দুইটা কথার মধ্যে কিন্তু একই স্পিরিট আছে। ইভেন আপনি যদি ইন্ডিয়ার স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কমেডি দেখেন, আপনি দেখবেন সেই সেন্টিমেন্টটা আছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশে যত প্রবলেমই থাকবে এটা আমাদের দেশ। যদিও ইন্ডিয়াতে কিন্তু অর্থনৈতিক বৈষম্য, করাপশন কোনো অংশে বাংলাদেশ থেকে কম না। সো এই ন্যারেটিভটার উপরে বেস করে তারা তাদের আইডেন্টিটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আমি কানাডাতে আপনার যে শিখ কমিউনিটি, ইন্ডিয়ান শিখ কমিউনিটি, ছোট্ট একটা কমিউনিটি কিন্তু এত প্রাউড কমিউনিটি। ইন্ডিয়ার মতো একটা ইন্ডিয়ান পাগড়ি পরা শেখ, সে আপনার মানে কানাডাতে পার্লামেন্টে কথা বলতেছে উইথ সো মাচ প্রাইড তার আইডেন্টিটির। কিন্তু মানে বাংলাদেশিরা আমরা সামহাও, যদিও আমাদের হিস্ট্রি এবং গ্রেট ইন্ডিয়ার হিস্ট্রি পুরোপুরিভাবে এক, বাট আমরা সামহাও কনভিন্সড আওয়ারসেলভস দ্যাট আমরা খুব বাজে, নোংরা, আমাদেরকে দিয়ে ভালো কিছু হবে না। আপনার ইউ সি দ্য, আই এগ্রি উইথ ইউ, দ্য প্রবলেম ইজ নট মাইগ্রেশন। হ্যাঁ, যেমন রিসেন্টলি ঝঙ্কার মাহবুব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, চমৎকার কাজ করতেছে, টেক্সাসে থাকে, বাংলাদেশ থেকে। দ্য প্রবলেম ইজ যে বাংলাদেশিরা বাংলাদেশে থাকুক অথবা বাংলাদেশের বাইরে থাকুক, তাদের চায়ের আড্ডার মূল গল্পটা হচ্ছে বাংলাদেশ নিয়ে নিরাশার গল্প। এখানে রিভার্স ব্রেন ড্রেন হওয়ার কোনো সুযোগই নাই। গত 30 বছরে চাইনিজ ইকোনমি বা ইন্ডিয়ান ইকোনমি যেই গ্রোটা করছে প্রাইভেট সেক্টরে, এটার অনেকটা অংশই নট বিকজ অফ দেয়ার পলিটিশিয়ান, বিকজ অফ দ্য রিভার্স ব্রেন ড্রেন যেটা হয়েছে, যে তাদের ট্যালেন্টেড মেধাবী মানুষরা দেশে ফেরত আসছে দেশটাকে গ্রো করার জন্য। ইভেন যারা ফেরত আসেও নাই তারাও চেষ্টা করতেছে যে যেন তাদের দেশের মেধাবীরা আরও ভালো ইউনিভার্সিটি পিএইচডি করে, আরও ভালো কোম্পানি চাকরি করে। সেই জায়গা থেকে বাংলাদেশিরা ইটস লাইক মানে বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে চেষ্টা করে বাংলাদেশিদের থেকে দূরে থাকতে, অথবা বাংলাদেশি হইলে মনে করে যে টাউট বাটপাট অথবা লম্পট টম্পট হবে। মানে আমরা সামহাও মানে আমাদের আইডেন্টিটি নিয়ে আমাদের কোনো মানে অপটিমিজম নাই, যেটা ডেভেলপ না করলে আমাদের কোনো আশাও নাই। বিকজ আলটিমেটলি মানে এই নিরাশার বেনিফিশিয়ারিটা কে? আমি খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল মানে করছি যে ইন্ডিয়া মানে ইউকেতে যখন গেছি, সব জায়গায় আমরা সবাই জানি যে আসলে ইউকের যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলোকে বলি, বেশিরভাগই কিন্তু বাংলাদেশিরা ওন করে, জবও করে এবং অনেক ক্ষেত্রে ওনারশিপে। বাট আমরা কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট দেখি না। মানে এটা প্রবলেমটা কি যে বাংলাদেশি রেস্টুরেন্ট বললে কি মানুষ আসবে না, নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলাতে আসলে আসার চান্স বেশি? সো ওইটাও আমার একজনের কথা মনে হচ্ছে, যেমন রাহাত ভাই, উনি মানে এনআরবি, উনি বাংলাদেশে এসে একটা ভিসি খুলেছেন, আপনি হয়তো জানেন ওনাকে। সো উনি একটা বললো যে আমি সোমালিয়ান রেস্টুরেন্ট দেখি, বাট বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট দেখি না। বাংলাদেশে কি মানে আর পিপল সো মানে যে আমাদের এতই কনফিডেন্ট না যে আমি করব, আমি একটা বাংলাদেশি নামে রেস্টুরেন্ট খুলবো। কিশোর কিন্তু দেখিয়ে দিয়েছে আপনার মাস্টার শেফ অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু ক্যান বি আ ভায়াবল মডেল। বাংলাদেশি প্রোডাক্ট সেল করতে পারেন আপনি এতে, এবং মানুষ খাবে, এবং এত খারাপ না আমাদের খাওয়া, এতই খারাপ না, মানে সেলেবল আর কি। আমরা ভাতের হোটেল বলি, যেখানে ভাত আমাদের বাঙালি খাওয়া পাওয়া যায়, ভাতের হোটেল বলি, probably not, they should not be the case আর কি। সো এটা আর কি, মানে দিস ইজ অ্যান এক্সাম্পল। আমার যেটা মনে হয় যে আমরা নিজেদেরকে কি আমরা নিজেরাই কি ছোট করে দেখি কিনা, নিজেকে ছোট করে দেখলে বাকিরা তো আমাদের কেউ রেসপেক্ট করবে না। সেটাই তো একটা, কারণ we need to first portray that we respect ourselves.
Otherwise, people won't respect us. রাইট। দিস পডকাস্ট এপিসোড ইজ স্পন্সার্ড বাই ফুড অ্যান্ড ফ্লেভার্স। ফুড অ্যান্ড ফ্লেভার্স না থাকলে আমি জানতামই না যে আমিও অসাধারণ রান্না করতে পারি। আমার কখনোই রান্না করা হয়নি, এবং ফুড অ্যান্ড ফ্লেভার্স আমার মতো ব্যস্ত মানুষদের জন্য এমন একটা মিল কিট নিয়ে এসছে, যে মিল কিটে সব কিছু ফ্রেশ, অর্গ্যানিক, এবং আমি উইদিন 10 to 20 মিনিটসে আমার বিজি লাইফের মধ্যে কিন্তু আমি কুক করতে পারছি। আইটেমগুলো আপনারা ট্রাই করতে পারেন। আই এম শিওর ইউ উইল লাভ ইট। নিচের লিঙ্কটা ক্লিক করবেন আরও ডিটেলসের জন্য। এখানে যেমন হ্যাঁ, মেলবোর্নে একেবারে মানে হার্ট অফ মেলবোর্নে একটা সোমালি রেস্টুরেন্ট আছে, এবং এখানে মাত্র একটা আইটেম পাওয়া যায়, অ্যান্ড দেয়ার ফুড ইজ রিয়েলি গুড। বাট বাংলাদেশের মানে ফুডের ডাইভার্সিটি অনেক ভালো। ইনফ্যাক্ট আমাদের তো এগ্রিকালচারে হিউজ এখনও অপরচুনিটি আছে। আমাদের তো মানে ল্যান্ড ইজ এক্সট্রিমলি ফার্টাইল। গ্লোবালি আমরা খুব স্ট্র্যাটেজিক একটা লোকেশনে আল্লাহ আমাদেরকে এখানে রাখছে, খুবই স্ট্র্যাটেজিক লোকেশনে বাংলাদেশ আছে। বাট বাংলাদেশিরা সামহাও মনে করে যে আমাদের থেকে দুর্ভাগা, এত বাজে দেশে আমাদের জন্ম হয়েছে, আমাদের তো আর মানে এটা মানে এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় সাইকোলজিক্যালি, যে আমাদের গত 300 বছর ইতিহাসে 200 বছর ইউরোপিয়ানরা আমাদেরকে কলোনাইজ করছে, তারপরে অলমোস্ট 25 to 30 ইয়ার্স পাকিস্তানিরা আমাদেরকে কলোনাইজ করছে, বা তারপরে আমরা একটা দেশ পাইছি, সেই দেশের অনেক ইমপারফেকশন আছে। আবার 50 বছরে আমরা কনসিডারিং একটা $8 বিলিয়ন ইকোনমি 350+ বিলিয়ন ইকোনমিতে পরিণত হয়েছে, যেটা হয়তো 500 বিলিয়ন পার হয়ে যাবে উইদিন নেক্সট 3 years. We see no optimism in here. We see nothing good in this country. Sad but true আর কি, unfortunately. সো আমরা যদি একটু মানে স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে ভাই যদি একটু ছোট করে আজকে কথা বলি, পরে হয়তো আরেকদিন বলবো, যে আপনি একটা লম্বা সময় ধরে স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে কাজ করতেছেন, সো গভর্নমেন্টের সাথে, প্রাইভেট সেক্টরের সাথে। সো বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে আপনি কীভাবে দেখেন? ব্রডলি যদি বলি, মানে আমাদের মানে স্টার্ট আপ ইকোসিস্টেমটা স্টিল একটা নেসেন্ট স্টেজে আছে। যদি ইভেন ইন্ডিয়ার সাথে আমি কম্পেয়ার করাটা প্রবাবলি ঠিক হবে না, কারণ ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে। বাট ইভেন পাকিস্তানের সাথে যদি কম্পেয়ার করি, পাকিস্তান আমাদের থেকে এগিয়ে আছে, উইচ মাইট সাউন্ড ভেরি স্ট্রেঞ্জ, যে ওদের তো ইকোনমিক্যালি খুব খারাপ করছে, বাট স্টার্ট আপ ইকোসিস্টেমটা ওদের ইকোসিস্টেমটা আরও ভাইব্রেন্ট বিকজ অফ আ ফিউ রিজনস। একটা আমাদের এন থেকে যেটা হচ্ছে, যে একটা ফর হোয়াট এভার রিজন আমরা যেই লেভেলে এক্সটেন্টে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসলে আমরা আনা সম্ভব ছিল, হয়তো কোটি কয়েক কোম্পানি ছাড়া, যেমন বিকাশ হ্যাজ বিন আ ফেনোমেনাল সাকসেস, ওরা প্রচুর ফান্ডিং পেয়েছে, কিংবা শপ আপ পেয়েছে, চালডাল পেয়েছে, পাঠাও পেয়েছে, ওনারা পেয়েছে, মানে উইচ ইজ ভেরি গুড, উই শুড বি প্রাউড অফ দ্যাট। বাট আমাদের আসলে আমাদের আসলে 100টা এক্সাম্পল থাকা উচিত ছিল। আমাদের ইকোনমির যে সাইজ, কিংবা আমাদের যে পপুলেশনের সাইজ, আমাদের ডিজিটাল পেনিট্রেশন বলেন, মানে ইন্টারনেট পেনিট্রেশন, স্মার্টফোন পেনিট্রেশন কিন্তু ইটস কোয়াইট হাই। আনফর্চুনেটলি জিনিসটা আমরা করতে পারি নাই। কিছু স্ট্রাকচারাল রিজনস আছে, বাট কিছু রিজনস আছে যেটা দ্যার অলসো মানে কনফাউন্ডস লজিক অ্যাজ ওয়েল, যে আসলে এটা কেন গ্রো করলো না। উই কুড হ্যাভ ডান মাচ বেটার আনফর্চুনেটলি। মানে এবং যদিও আমি নট গোয়িং টু বি নেগেটিভ অ্যাবাউট ইট, আরও অনেক কিছু করা সম্ভব। দ্য পজিটিভ থিং ইজ অনেক কিছু করা পসিবল আর কি, জাস্ট টু গ্রো দ্য ল্যান্ডস্কেপ আর কি ইন জেনারেল। আমার ছোট্ট অভিজ্ঞতায় আমাদের নিজেদের একটা ছোট সিঙ্গাপুর বেসড ইনভেস্টমেন্ট অ্যাক্সেলারেটর ফার্ম আছে, 71 অ্যাক্সেলারেটর, অ্যান্ড আমি নিজেও একজন উদ্যোক্তা, যদিও LifeSpring মাত্র 5 বছর হয়েছে, বাট সো ফার ইটস বিন গুড। সেই জায়গা থেকে আমি বলবো যে মানে এই জিনিসটা আমরা বাংলাদেশি উদ্যোক্তারা, আমার কাছে আমরা মানে আমাদের এই জিনিসটা আমরা ঠিক গিলতে পারি না। সেটা হচ্ছে একটা আত্মসমালোচনার জায়গা, যে গত 15 বছরে উদ্যোক্তাদের যতটুকু ভালো করার কথা সেই অনুযায়ী আমরা ভালো করি নাই। একটা ভালো এক্সাম্পল হতে পারে বিডি জবস অনেক আগে ভালো করছে, এখনও ভালো আছে, বাট তারা খুবই ভালো করছে। বাট বিডি জবসের পরে আসলে কতগুলো .com কোম্পানি ওই লেভেলে যাইতে পারছে, উইচ ইজ ভেরি স্যাড। আজকে বাংলাদেশে অন্তত মানে 50টা বিডি জবসের, মানে বিডি জব স্ট্যান্ডার্ডের, বিডি জবসের যে ভ্যালুয়েশন বা যেই মানে একটা সাস্টেনেবল স্কেলেবল মডেল, সেই পর্যন্ত অন্তত 50টা কোম্পানি যাওয়ার কথা ছিল, বাট সেটা যায় নাই। এবং এখানে আমরা উদ্যোক্তারা কালেকটিভলি আমরা ভালো করি নাই, রাইট? আমরা ভালো করি নাই। ট্রু।
মানে আমি ওভাবে প্লেস করব যে আসলে যতটা ভালো করা উচিত ছিল আমাদের ইকোনমিক ফান্ডামেন্টাল ওয়াইজ আমরা করতে পারিনি, রাইট আরো ভালো করা উচিত ছিল। Right. উই হ্যাভেন্ট ডান ব্যাড, হ্যাঁ। বাট উই শুড হ্যাভ ডান আ লট বেটার। রাইট আমাদের যদিও কনজিউমার বেস যথেষ্ট ভালো, আমাদের কনজিউমার মার্কেট যথেষ্ট ভালো, কিন্তু আমরা করি না। এখানে আপনি স্টার্ট আপ ফাউন্ডার বা কো ফাউন্ডারদের মধ্যে আপনি কমন কি মানে প্রবলেম বা ইয়েগুলো দেখেন, মানে শর্টকামিংসগুলো দেখেন? ফাউন্ডার লেভেলে আমি যদি পিওর টেক এন্টারপ্রাইজ ওয়াইজ বলি, আমাদের ফাউন্ডার না হলে আমি যদি ইকোসিস্টেম পার্সপেক্টিভে বলি যে দের ইজ আ মেজর ট্যালেন্ট শর্টেজ। মানে দিস মাইট সাউন্ড ভেরি স্ট্রেঞ্জ, বাংলাদেশে অনেক হাজার হাজার আইটি গ্র্যাজুয়েটস বের হয়, বাট আনফর্চুনেটলি লট অফ দেম আর, ফুল রেসপেক্ট দিয়ে বলছি যে অনেকে হয়তো এমপ্লয়েবল না। এটা ইন্ডিয়াতেও সেম, ইন্ডিয়াতে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ অনেক স্টাডিজ হয়েছে যে এমপ্লয়েবল না, এবং যারা ভালো তাদের অনেক মার্কেট ডিম্যান্ড। রাইট। যদিও আমাদের হয়তো বাংলাদেশি যারা টেক ট্যালেন্ট আছে, যারা প্রোগ্রামার্স কোডার্স যারা আছে, তাদের হয়তো ইন্ডিয়া থেকে হয়তো পে প্যাকেজ কম, বাট দে হ্যাভ আ লট মোর অপশনস, বিকজ মার্কেটে একটা গ্যাপ আছে, উইচ ইজ আ মেজর চ্যালেঞ্জ। সো আপনি টেক এন্টারপ্রাইজ যখন শুরু করতে যাবেন, আপনার ইউ নিড আ গুড টেক কো ফাউন্ডার, এবং ভালো টেক কো ফাউন্ডার্স পাওয়াটাও একটা বিশাল চ্যালেঞ্জ। সিটিও পাওয়া খুব কঠিন, সিটিও পাওয়া খুবই 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 বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সিএফও পাওয়া যায়, আপনি সিইও পাবেন হয়তো যার বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে এভরিথিং, বাট সিটিও পাওয়াটা অনেক সময় একটা মেজর চ্যালেঞ্জ হয়ে যায়। শর্টকামিং যদি বলি, ইন আ ওয়ে আমাদের বাংলাদেশে যেটা হয়, দুই ধরনের অন্টারপ্রেনার আসেন। কিছু আসে যে গ্র্যাজুয়েট করে আমি অন্টারপ্রেনারশিপ ট্রাই করব, কিংবা আমি 1-2 বছর কাজ করে ট্রাই করব। আবার কিছু আছে যে ইন্ডাস্ট্রি থেকে অনেক বছর এক্সপিরিয়েন্স নেই, যেমন আমি যদি এক্সাম্পল দিই, চাল ডালের ওয়াসিম ভাই, ওনারা কিন্তু কাজ করে অনেক বেশ কিছু বছর কাজ করে ওনারা শুরু করেছেন সাজগোজ.com। আমি যদি ইন্টেলিজেন্ট মেশিনসের কথা বলি, অলি ভাইয়ের কথা, উনি অনেকদিন বিএটিতে কাজ করেছেন, ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেছেন, কিংবা আদনান ভাইয়ের কথা বলি, সেবা, ওনারা কিন্তু স্যাভি প্রফেশনালস ছিলেন। কারণ একজন মানুষের জন্য সিইও হওয়া কিন্তু ইজ আ বিগ চ্যালেঞ্জ। আপনি আই থিঙ্ক ইউ উইল বি এবল টু অ্যাটেস্ট যে একজন সিইও হওয়া একজন 23 বছর 24 বছর মানুষের জন্য কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। সো ওখানে যে লার্নিংয়ের যে মানে নিডটা, অনেক সময় আমি দেখি যে এন্টারপ্রেনারদের মধ্যে ওই হাঙ্গারটা, খিদাটা কম থাকে অনেক সময়। দে থিঙ্ক যে আচ্ছা আমি সিইও হয়ে গেছি, এখন তো আমি অর্ডার দিব, কাজ হয়ে যাবে। মানে আমার যে একটা গ্রোথের একটা রাস্তা আছে, অনেকে আছে যারা ভালো করেছে, দে হ্যাভ গ্রোন ইনটু দেয়ার রোলস, বাট কেউ যদি 10-15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স না নিয়ে আসে, তাকে কিন্তু গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে, দ্যাট পারসন হ্যাজ টু ওয়ার্ক এক্সট্রা হার্ড। যেটা অনেক ফাউন্ডারদের ক্ষেত্রে আমি দেখেছি যে ওই কমিটমেন্টটা, ওই হাঙ্গারটা ফর হোয়াট এভার রিজন হ্যাজ বিন মিসিং। সো এটা একটা আমার কাছে মনে হয় যে এভরিথিং এলস ক্যান বি টট, বাট আপনার ওই হাঙ্গারটা থাকাটা জরুরি। অ্যাপেটাইট না থাকলে আপনি নিজে না গ্রো করলে আপনার কোম্পানি গ্রো করবে না ইন আ ওয়ে। সো আমি একদম কোর লেভেলে ওইটা আমি একটা প্রবলেম দেখি, মেজর প্রবলেম দেখি। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে শর্ট সাইটেডনেস, হ্যাঁ, যে তারা একটা আইডিয়াকে গ্লোরিফাই করে, বাট অপারেশনাল এক্সিলেন্সকে আন্ডার এস্টিমেট করে। অপারেশনাল এক্সিলেন্স ইজ ভেরি হার্ড টু অ্যাচিভ, আইডিয়া ইজ ভেরি ইজি টু কাম বাই, অ্যান্ড যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে সামহাও মানে রেজিং ফান্ড মানে ফান্ড রেজ করাটা অনেক বেশি গ্লোরিফাই করে ফেলছি আমরা, কনসিডারিং মানে কম্পেয়ার টু আ সাস্টেইনেবল প্রফিটেবল বিজনেস। তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে আমি যে কোনো মূল্যে আমি জাস্ট নাম্বারস আর ভলিউমস বাড়ানোর চেষ্টা করতেছি, অ্যান্ড ইনভেস্টমেন্ট পাওয়ার চেষ্টা করতেছি, এবং আমরা ভুলে যেতেছি যে ইনভেস্টারের টাকা আমার টাকা না, ইনভেস্টারটা টাকা দিচ্ছে, এবং প্রবাবলি ইনভেস্টার এক্সিট করবে, এবং সে যখন এক্সিট করবে সে আমাকে অনেক কোয়েশ্চেন করবে। সো হ্যাঁ, আমি ঠিক আছে, এটা ভালো যে আমি একটা ইনভেস্টার পাইছি, বাট আমি আসলে একটা রেসপন্সিবিলিটি নিছি, এবং মানে অনেকটা মানে বাবা হওয়ার মতো ব্যাপারটা, রাইট? এই বাচ্চাটাকে আমি যদি ঠিকভাবে বড় করতে না পারি, দেন এই বাচ্চাটা ইনভেস্টারের টাকা নেওয়াটা অনেকটা বাচ্চা হওয়ার মতো, এই সেন্স দ্যাট বাচ্চাটা যদি হয় আমার জন্য আশীর্বাদ হবে, নাহলে অভিশাপ হবে। সো আমি একটা কথার কথা একটা মানে 10 কোটি টাকা পাইলাম, বাট এই 10 কোটি টাকা আমার জন্য ইদার আশীর্বাদ হবে অথবা অভিশাপ হবে। এটা সবসময় ইনভেস্টার মনে করে ভাই 10 কোটি টাকা পাইছি, অ্যাজ ইফ 10 কোটি টাকা প্রফিট। রাইট। না, একটা জিনিস আপনি যেটা বলছিলাম, আমি একটু জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম। আপনি যেটা বলছিলেন যে আসলে ভিশনের ইয়েটা, আমাদের
এন্ড থেকে এটা অনেক জায়গায় এটা মডেলটা সাকসেসফুল হয়েছে রেপ্লিকেশন মডেল, যেটা যে আচ্ছা আপনি উবার হয়েছে, আপনি এখানে একটা উবার বানায় ফেললেন, কিংবা আপনার ওইটা ওই মার্কেটে সাকসেসফুল হয়েছে, এটাকে আপনি জাস্ট ডিটো কপি করে ফেললেন, পরে আপনি মনে করছেন যে আচ্ছা ওখানে হয়েছে এখানেও কাজ করবে। বাট বাংলাদেশের মার্কেটটা কিংবা যে কোনো মার্কেট কিন্তু কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। সো ওই জিনিসটা অনেকে ভুলে যান, কিংবা এই জিনিসটা একটু রিয়েলাইজেশনটা অনেক দেরিতে হয় যে উই নিড বাংলাদেশি সলিউশনস ফর বাংলাদেশি প্রবলেমস। We are not solving a global problem now, we are solving a Bangladeshi problem. Very and we true. need to have a Bangladeshi solution for a Bangladeshi problem. এবং we readjustment to some extent major customization লাগে, you need to pivot, you need to to make significant changes. ওইটা দেখা যায় যে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, যেটা ক্যান প্রুভ কস্টলি ফর দ্য কোম্পানি, পিভটিং যদি টাইমলি না করতে পারে নাকি। রাইট, থ্যাংক ইউ জাহিদ ভাই। ওভারঅল ইট ওয়াজ ফ্যান্টাস্টিক টু টক উইথ ইউ and I really enjoyed it. I hope audience-ও benefited হবে। অডিয়েন্সে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো, তাহলে জাহিদ ভাইয়ের সাথে পরে কথাটা আমি কোয়েশ্চেন অ্যান্সার আকারে ভিডিও করবো আর কি। সো যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে প্লিজ লিঙ্কে জানাবেন। তো জাহিদ ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ ইয়াহিয়া ভাই, রিয়েলি এনজয়েড দ্য কনভারসেশন, খুব ভালো লেগেছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।